সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমরা আহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পেশাল গাইডলাইন অ্যান্ড সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। তো আমরা কেউ কেউ অত্যন্ত হতাশার একদম অতল গহ্বরে ডুবে আছি। কেউ কেউ আবার কেউ কেউ আছে হচ্ছে একটা প্রচণ্ড রকমের কনফিউশনের মধ্যে, যে চান্স হবে নাকি হবে না, পরীক্ষা এইরকম পরীক্ষা দিলে চান্স হয় নাকি হয় না। আর কেউ কেউ একদম নিশ্চিত আছি। এই নিশ্চিত গ্রুপ আবার দুই ধরনের। এক, এরা নিশ্চিত যে ভাই আমার চান্স হবেই। আরেকটা নিশ্চিত গ্রুপ আছে, এরাও নিশ্চিত যে ভাই আমার মানে ঢাকা ইউনিভার্সিটি জোর করেও যদি আমাকে চান্স পাওয়াতে চাই তাও আমার চান্স হবে না। ঠিক আছে? তো এই দুই গ্রুপ কিন্তু আছে। তাহলে অনেকগুলো গ্রুপ আমরা দেখতেছি। এক গ্রুপ নিশ্চিত, আর এক গ্রুপ কনফিউজড, আর এক গ্রুপ মানে চান্স হবে না এই ব্যাপারে নিশ্চিত। ওকে, এখন তো যারা একদম নিশ্চিত চান্স পাবেই এবং যে সাবজেক্টে চান্স হোক ঢাকা ইউনিভার্সিটি পড়বে, এটা একটা গ্রুপ। তো ওদের নিয়ে আমাদের আসলে কোনো কথা নাই। আমরা যারা দোলাচলের মধ্যে আছে, চান্স হবে নাকি হবে না, অথবা আমাদের চান্স হচ্ছে না, আমাদের জন্য মূলত আহ, এই জাহাঙ্গীরনগরের যারা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য জায়গাতে চেষ্টা করতে যাচ্ছেন। তবে আমি অধিকাংশ বেশ উল্লেখযোগ্য একটা সংখ্যক শিক্ষার্থীদের চরম প্যাশন থাকে যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেই। তো এই জায়গা থেকে তাদের পরীক্ষা যখন খারাপ হয় বা যে কোনো কারণে প্রত্যাশা অনুযায়ী পরীক্ষাটা না হয়, তখন বেশ হতাশা সৃষ্টি হয়। তো আমি তাদেরকে বলতে চাই, দেখেন আসলে যেটা হয়ে গেছে এটা নিয়ে আমরা যতই হা-হুতাশ করি, যতই আফসোস করি না কেন, এটা আর কোনোভাবে আমরা করতে পারবো না। এখন আমাদের হাতে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকেও যদি আমরা এই হতাশায় কাটিয়ে দেই, তাহলে বরং আমাদের আহ, দুর্বিষহ যন্ত্রণা আরো বাড়বে। তার চেয়ে বরং পরীক্ষা যেমনই হয়েছে আপাতত রেজাল্টের জন্য অপেক্ষা করি। পাশাপাশি আমাদের হাতে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী, তারপরে গুচ্ছ। এই জায়গাগুলোতে আপনি প্রচণ্ড রকমের ভালো পরীক্ষা দেন। এটা খুবই স্বাভাবিক। যারা মোটামুটি এই যে চান্স পেতে পেতে চান্স পাচ্ছে না বা একটুর জন্য মানে মিস হয়ে গেছে, এদের অন্যান্য জায়গাতে অনেক ভালো হবে, এটা নিশ্চিত। ঠিক আছে? এই জন্য আমি বলবো, ইভেন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পেছনের সারির সাবজেক্ট যেগুলো, সেগুলোতে অনেকে এটা মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেছনের সারির সাবজেক্ট পড়াচ্ছে, অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় প্রথম সারির সাবজেক্ট পড়াটা ভালো, তাই না? তো এই জায়গা থেকে সাবজেক্ট আসলেই গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি অনেকের একটা প্যাশন থাকে যে না, একটা আবেগের ব্যাপার স্যাপার থাকে। তো তারপরেও আসলে বাস্তবতার ক্ষেত্রে সাবজেক্ট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন বলতেছে কতদিন পর ফেভারিট স্যার। আচ্ছা, এরপরে প্রীতম কুণ্ডু বলতেছে চান্স আমাকে পেতেই হবে। জান্নাতুল মাওয়া জিনিয়া অনলাইন, ও বলতেছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। যা হয়ে গেছে হয়ে গেছে, থেমে গেলে চলবে না। তারপর কি বলতেছে, উঠে দাঁড়াই, আবার শুরু করতে হবে। গুড, হেভি মোটিভেশন দিয়েছে তাসমিয়া অনলাইন। তারপরে আরো মোটিভেশনাল কথা বলেছেন প্রীতম কুণ্ড, বলতে জীবন দিয়ে যুদ্ধ করব চান্স পেতে, আপনারা শুধু সাপোর্ট দিয়েন স্যার, আমরা ব্যাপক সাপোর্ট দিব, অনেক সাপোর্ট দিব আমরা, কোনো সমস্যা নাই। তারপরে শাহিদুল হোসাইন, স্যার জগন্নাথের জন্য কি আলাদা ক্লাস করানো হবে? হ্যাঁ, সম্ভবত জগন্নাথের ক্লাসের শিডিউলও দিয়ে দিয়েছে। দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কি প্যাটার্নে পড়বো সে ব্যাপারে মোটামুটি আপনাদেরকে একটা সাজেশনমূলক ক্লাস নেবেন। ইংলিশের জন্য আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় এবং সুপ্রিয় জহিরুল ইসলাম জহির স্যার। ইসরাত জাহান ঢাবির পরীক্ষা কেমন হয়েছে? ও বলতেছে এমসিকিউতে এত থাকে, রিটেন মোটামুটি হয়েছে, আশা আছে? অবশ্যই আশা আছে, আপনি চান্স পেয়ে গেছেন, ডোন্ট ওয়ারি। এরপর হাফসা বলতেছে স্যার, ওকে ইয়েস স্যার। ইয়াসমিন বলতেছে স্যার আমি শব্দ আমি 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 শব্দ সি ইউনিট
আবেদন শুধু সি ইউনিট আবেদন করছি, এতদিন ডিইউ এর প্রিপারেশন নিয়েছি। একটা ইউনিটের পড়বো নাকি স্যার কতটুকু পড়বো? আচ্ছা স্যার, একটা রিকোয়েস্ট, বাংলায় লিখবেন, আপনাদের ইংলিশে বাংলা করে পড়তে অনেক কষ্ট হয়। রিকোয়েস্ট ছিল জগন্নাথের জন্য রিটেনের সাজেশনটা দিয়ে দিয়েন আমাদের গ্রুপে আজকে। ওকে, জগন্নাথের জন্য রিটেনের সাজেশন খুব দ্রুতই দিয়ে দেওয়া হবে, চিন্তার কিছু নাই। আচ্ছা, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোটামুটি বাংলাদেশের টপ মোস্ট 4টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, পাবলিকের মধ্যে যদি আমরা টপ 4টা বিশ্ববিদ্যালয়কে কাউন্ট করি, অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে একটা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো রিটেনের প্যারা নাই, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে, তাই না? তো জাহাঙ্গীরনগরে আমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিচ্ছি, আচ্ছা, তাদের জন্য 2টা ইউনিট, একটা হচ্ছে বি এবং সি। অনেকেই রাবির জন্য সাজেশন চাচ্ছেন, আবার গুচ্ছর জন্য সাজেশন চাচ্ছেন। আমাদের এই জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ হয়ে যাওয়ার পরে মূলত রাবি এবং গুচ্ছর জন্য আবার আলাদা করে পরীক্ষা ক্লাস নেওয়া হবে। ক্লাস বলতে সাজেশন টাইপের ক্লাস নেওয়া হবে, কোনো চাপ নিয়েন না। আপাতত জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর দিয়ে আপাতত ট্রাই করেন, ঠিক আছে? এগুলোর জন্য আলাদা ক্লাস হবে। ওকে, এখন দেখেন তাহলে আমাদের এখানে কয়টা ইউনিটে পরীক্ষা দিতে পারবো আমরা? 2টা ইউনিটে, একটা হচ্ছে বি ইউনিট আর একটা হচ্ছে সি ইউনিট মানবিক শিক্ষার্থীদের জন্য। মোটা দাগে এই 2টা হচ্ছে মানবিকের জন্য, ঠিক আছে? তো বি ইউনিটে আমাদের ইংলিশের জন্য কোশ্চেন হয়ে থাকে কত মার্কের? এটা হচ্ছে 20 মার্কসের। সি ইউনিটে কোশ্চেন হয়ে থাকে 15 মার্কসের। এই হচ্ছে এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে, তাই না? আমরা প্রথমত দেখব বি ইউনিটে কোন টাইপের কোশ্চেন হয়। তো সবার আগে কি করব, আমরা গত বছরের যে প্রশ্নটা হয়েছে, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়। তো আচ্ছা, ইয়াসমিন বলতেছে স্যার 20 এইবার সি ইউনিটে, এটা আমি এক্স্যাক্ট জানি না, অন্যরা ওকে ঠিক বলতেছে। গত বছর হচ্ছে সি ইউনিটে 15 ছিল, এবছর কি সি ইউনিটে 20 নাকি 15? এক্স্যাক্ট একটু অন্যরা আমাকে তথ্যটা ভেরিফাই করে জানাবেন তো। আচ্ছা, হ্যাঁ, মাইমুনা বলতেছে 20, ইয়াসমিন বলতেছে 20। ঠিক আছে, ধন্যবাদ। আমি এটা, এই আপডেটেড তথ্যটা আমার কাছে ছিল না। তাহলে সি ইউনিটেও এবছর কিন্তু আমাদের 20 মার্কসের ইংলিশে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ কারেকশন করার জন্য। ওকে, আমরা গত বছরের আগে বি ইউনিটটা দেখব। বি ইউনিটের সেশন 2023-24-এর বি ইউনিটের প্রশ্নটা দেখি। আচ্ছা, বি এবং সি 2টা ইউনিটেই প্রথমত কি থাকে, 5 মার্কসের একটা প্যাসেজের থেকে প্রশ্ন থাকে, বা কম্প্রিহেনশন যাই বলি না কেন আমরা, এইটা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। কম্প্রিহেনশন কিভাবে সলভ করতে হয়, কম্প্রিহেনশন কিভাবে সলভ করতে হয় এটা নিয়ে কিন্তু একটা ক্লাস আছে। আমাদের ওই যে রিটেনের যে ক্লাসগুলো আছে দেখবেন, ওখানে রোকনুজ্জামান ভাই সম্ভবত রিটেন ক্লাস 8, রিটেনের ক্লাস নাম্বার হচ্ছে 8, রিটেনের ক্লাস নাম্বার 8-এ দেখবেন রোকনুজ্জামান ভাই প্যাসেজ বা কম্প্রিহেনশন থেকে যে 5টা প্রশ্ন থাকে, এটা কিভাবে সলভ করতে হয় দারুণ একটা ক্লাস নেওয়া রয়েছে ওখানে, প্রায় বড় ক্লাস। এই ক্লাসটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা, আমি আবার বলি, আমরা ফোকাসে এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করেছিলাম, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্যাসেজ থেকে কোনো প্রশ্ন হয় না, এই জন্য আমরা প্যাসেজটা কিন্তু স্কিপ করেছি ক্লাসে বা ক্লাস টেস্টগুলোতে, মডেল টেস্টগুলোতে। কিন্তু জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী, চিটাগং বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, সব জায়গাতে কিন্তু 5 মার্কসের একটা প্যাসেজ থেকে 5 মার্কসের কোশ্চেন থাকবেই। তাহলে প্যাসেজ কিন্তু কোনো হেলাফেলার জিনিস না, বেশ গুরুত্বপূর্ণ জিনিস। তো এই প্যাসেজে ভালো করার একটাই উপায়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। মোটামুটি প্রতিদিন 1টা 2টা করে প্র্যাকটিস করতে থাকেন। কোথা থেকে প্র্যাকটিস করবেন? শিট থেকে প্র্যাকটিস করেন। আপনার কাছে কোনো বই থাকলে সেখান থেকে প্র্যাকটিস করেন। যদি ভোকাবুলারি প্যানাসিয়া বই থাকে, ওখানেও দেখেন শেষে প্র্যাকটিস দেওয়া আছে, বা যে কোনো বই থেকে করলেও হবে। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস নেওয়া হবে এটা পরে, ঠিক আছে? কালকে না পরশু দিনকে যেন ক্লাস আছে। এটা ফোকাসের আপনাদের গ্রুপগুলোতে ভালো করে চোখ রাখেন। ওকে, তাহলে প্যাসেজের কোশ্চেনটা আমরা এখানে সলভ করছি না, কিন্তু আবারও বলতেছি প্যাসেজ কিন্তু অনেক বেশি সলভ করবেন। মোটামুটি 50 বা 60টা প্যাসেজ সলভ করে ফেলেন,
প্রতিদিন 2-3টা করে করে দেখেন মানে জাহাঙ্গীরনগরের পরীক্ষার আগে হয়তো এতগুলো করতে পারবেন না, কিন্তু গুচ্ছ বা রাজশাহীর আগে বেশ ভালো করে প্র্যাকটিস করা শুরু করেন। ঠিক আছে? আশা করা যায় সমস্যাগুলো কেটে যাবে। ওকে, এবার আমরা প্রথম কোশ্চেনটা দেখি। রোবেন আইল্যান্ড ওয়াজ এ, কি বলেন তো? রোবেন দ্বীপ কি? আইল্যান্ড মানে দ্বীপ। এই রোবেন দ্বীপ বলার সাথে সাথে একজনের নাম আমাদের মাথায় আসে। কার নাম মাথায় আসে বলেন তো? রোবেন দ্বীপের সাথে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত? আমাদের সাথে কিন্তু অনেক শিক্ষার্থী ইউটিউবে ক্লাস করতেছেন। ওরা কমেন্ট করতেছে, স্যার আমার কমেন্ট পড়েন না কেন? হ্যাঁ, আমরা আপনাদের কমেন্টও দেখতে পাচ্ছি। জীবনটাই ব্যর্থ, স্যার আমাদের কমেন্ট দেখেন না। প্যারাডক্স বলেছে, স্যার পড়তে ভালো না লাগার কারণটা কি? পড়তে ভালো না লাগার কারণ হচ্ছে চান্স পাওয়ার দরকার নেই এই জন্য। যাদের চান্স পাওয়ার কোনো প্রয়োজন নেই তারা কেন পড়তে ভালো লাগবে বলেন তো? ওকে, ঠিক আছে। আমরা ইউটিউবের কমেন্টগুলো এখন থেকে দেখতে পাচ্ছি, সমস্যা নাই। সবার কমেন্ট দেবো। ইউটিউবে কতজন ক্লাস করতেছে ভাই? ইউটিউবে আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক শিক্ষার্থী, প্রায় 150 শিক্ষার্থী। আর এদিকে ক্লাস করতেছে, জুমে ক্লাস করতেছে 41 জন। তার মানে বলা যায় মোটামুটি প্রায় 2 শতাধিক শিক্ষার্থী ক্লাস করতেছে। ওকে, তো রোবেন দ্বীপের কথা বলতে বলতে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়েছেন। শারমিন আক্তার, আনাস সহ এরা সবাই বলতেছে রোবেন দ্বীপের সাথে যুক্ত একজনের নাম, যেটা আমরা টেক্সট বইয়ে পড়েছি, আবার জিকেতেও পড়েছেন। তিনি হচ্ছেন আর কেউ নাই, বিখ্যাত নেলসন ম্যান্ডেলা, তাই না? নেলসন ম্যান্ডেলা। ওকে, তাহলে নেলসন ম্যান্ডেলাকে যখন কত 1962 সালে মোস্ট প্রবাবলি ওনাকে কি করা হয়? কারাদণ্ড দেওয়া হয়। এই কারাদণ্ড দেওয়া হলে ওনাকে যেই দ্বীপে রাখা হয় সেই দ্বীপটার নাম হচ্ছে রোবেন দ্বীপ। তাহলে মূলত রোবেন দ্বীপ হচ্ছে একটা পানিশমেন্ট দেওয়ার জন্য একটা জায়গা, যাদেরকে এই যে কারাদণ্ডপ্রাপ্ত যত আসামি আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রোবেন দ্বীপে রাখা হতো। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাই, আমাদের যাবে সাধারণ জ্ঞান ক্লাস হবে না সব? আচ্ছা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান আলাদা আলাদা করে ক্লাস হবে, ঠিক আছে? ওকে, তাহলে রোবেন দ্বীপটা মূলত কি ছিল? তাহলে এই কোশ্চেনটা কিন্তু আসলে টেক্সচুয়াল কোশ্চেন, আমাদের টেক্সট বই কিন্তু এই কথাটা উল্লেখ আছে, বা এটা জিকে টাইপের কোশ্চেনও বলতে পারেন। ইংলিশে কিন্তু সবসময় গ্রামার, ভোকাবুলারি থেকে কোশ্চেন হয় না, মাঝে মাঝে একটু জেনারেল নলেজ টাইপের কোশ্চেনও হয়ে থাকে। ওকে, তাহলে প্লিজার আইল্যান্ড মানে জেলের মধ্যে আপনি অবশ্যই অনেক আনন্দ পাবেন, এর জন্য এটা হচ্ছে না। প্রহিবিটেড নিষিদ্ধ না। টিনি আইল্যান্ড না, এটা পেনাল আইল্যান্ড। পেনাল মানে কি? শাস্তিমূলক। তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য মূলত মানুষকে কোথায় রাখা হতো? রোবেন দ্বীপে। তাহলে আনসার হচ্ছে বি। কারেক্ট উত্তর অনেকেই দিয়েছে, লামিয়া, মাইমুনা, তারপরে বুরহান, এছাড়াও কারেক্ট উত্তর দিয়েছে এদিকে ইউটিউবে কিন্তু অনেকে কারেক্ট উত্তর দিচ্ছে। বরিশাল ব্রাঞ্চ থেকে ক্লাস করতেছে আফিয়া, জাহিন, তারপর জিহাদুল ইসলাম। স্যার আমাদের লেকচার সিরিজ যথেষ্ট হবে জাহাঙ্গীরনগরের জন্য? অবশ্যই যথেষ্ট হবে। ওকে, প্রীতম কুণ্ড কারেক্ট উত্তর দিয়েছে। তাহলে এটা রবিন দ্বীপ হচ্ছে কিসের সাথে সংশ্লিষ্ট? নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা উনি কিন্তু কি পেয়েছিলেন বলেন তো? নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল প্রাইজ পাওয়ার পরে উনি কি হয়েছিলেন? উনি ওই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, জাস্ট লাইক আওয়ার চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনিও নোবেল পেয়েছেন। তারপরে প্রধান উপদেষ্টা হয়েছেন, ইকুইভ্যালেন্ট টু প্রধানমন্ত্রী। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে, তাহলে এই কোশ্চেনটা টেক্সচুয়াল কোশ্চেন কিন্তু। তাহলে টেক্সচুয়াল কোশ্চেনে যে নেলসন ম্যান্ডেলার যে লেসনটা আছে, এই লেসনটা কিন্তু অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা একই সাথে ইংলিশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি জিকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে মাঝে মাঝেই জিকেতেও প্রশ্ন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, দ্য রিজন অফ কল্পনা চাওলাস ডেথ ওয়াজ। কল্পনা চাওলা কেন মারা গিয়েছিলেন? কল্পনা চাওলা মারা যাওয়ার কারণটা আসলে
কে? উনি মূলত মারা গিয়েছিলেন হচ্ছে ওই যে ইনসুলেটিং ফোম, এটা আমাদের টেক্সট বইয়ে সরাসরি উল্লেখ করা আছে। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে সি। তাহলে আমরা প্রথম পরপর দুইটা প্রশ্ন দেখতেছি সরাসরি টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া আপনারা অ্যাডমিশন সংশ্লিষ্ট অনেক প্রশ্ন করতেছেন, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাবি। আচ্ছা, এখানে খুব সহজ কথা বলি, আপনারা তো জেনজি, আপনারা একটা কাজ করবেন, জাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি নির্দেশিকা, এটা সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখবেন সুন্দর করে বিস্তারিত বলা রয়েছে ওখানে, কিন্তু আপনারা এই জিনিসটা একবারও পড়েন না। এটা না, সার্চ দিয়ে জাহাঙ্গীরনগর ওয়েবসাইট থেকে পিডিএফটা ডাউনলোড দিবেন, পুরোটা একবার পড়বেন। যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন সেই বিশ্ববিদ্যালয়েই কি করবেন হচ্ছে এই ভর্তি নির্দেশিকাটা ভালো করে পড়বেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। ইন্টার অ্যালিয়া এই শব্দটা কিন্তু আসলে ইংলিশ শব্দ না, এটা একটা ফ্রেজ। এগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে ফরেন ফ্রেজ। তো আদার ইউনিভার্সিটিগুলোর মধ্যে মাঝে মাঝে কিন্তু ফরেন ফ্রেজ থেকে প্রশ্ন হয়ে থাকে। আমাদের লেকচার শিটেও দেখবেন শেষের দিকে লেকচার শিটে সম্ভবত 11 বা 10-এ কিছু ফরেন ফ্রেজ দেওয়া আছে, তাই না? যে বিদেশি শব্দ যেগুলো ল্যাটিন থেকে এসেছে অথবা হচ্ছে ফ্রেঞ্চ থেকে এসেছে। তো ইন্টার অ্যালিয়া মানে কি বলেন তো? যখন আমরা কোনো উদাহরণ দিই যে ফোকাস বিভিন্ন সাবজেক্ট আপনাদেরকে পড়িয়ে থাকে, তাদের মধ্যে হলো, এটার ইংলিশ হচ্ছে ইন্টার অ্যালিয়া, বাংলা, ইংরেজি। তাহলে ইন্টার অ্যালিয়া মানে হচ্ছে অনেকগুলোর মধ্য থেকে যখন বলা হয় তখন সেগুলোকে বলা হয় ইন্টার অ্যালিয়া। তাহলে এটার উত্তর হচ্ছে ডেসক্রাইব থিংস অফ সিমিলার নেচার। তাহলে ফোকাস বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট পড়িয়ে থাকে, বাংলা, এদের মধ্যে ইন্টার এলিয়া, তাদের মধ্যে কি কি, বাংলা আছে, ইংলিশ আছে, এটার তাহলে অনেক সেগুলোর মধ্য থেকে এটার ইংলিশ হচ্ছে ইন্টার এলিয়া। এরপর আরো কিছু ফরেন ফ্রেজ, যেমন দেখেন এট এল। এট এল মানে কি বলেন তো? এট এল মানে হচ্ছে অ্যান্ড আদার্স, আর ইন্টার এলিয়া মানে হচ্ছে অ্যামাং আদার্স। ওকে, এরপরে দেখেন আরো কিছু আছে, যেমন এনবি লেখা থাকে। এনবি মানে কি বলেন তো? এনবি মানে হচ্ছে নোটা বেন। ফরেন ফ্রেজ আরো কি কি সাধারণত পরীক্ষা এসে থাকে, যেমন দেখেন হচ্ছে কুল ডে স্যাক, কুল ডে স্যাক। স্যাক বানানটা ঠিক আছে কিনা কনফিউশন লাগতেছে। কুল ডে স্যাক মানে কি বলেন তো? কুল ডে স্যাক মানে হচ্ছে চোরাগলি, মানে হচ্ছে কানাগলি আর কি, মাইন কাসি বা সহজ কথায় কানা গলি। কুল ডে স্যাক, তাই না? ডেড এন্ড, ইংলিশে এটাকে বলে ডেড এন্ড, মানে এমন একটা গলি যেই গলি থেকে আর আপনি বের হতে পারতেছেন না। তারপর আরো অনেকেই বলেছেন এটসেটেরা। এটসেটেরা মানে হচ্ছে ইত্যাদি, ঠিক আছে? এরপরে যেমন দেখেন বোনাফাইড। বোনাফাইড মানে হচ্ছে খাঁটি বা সরল বিশ্বাসে। এরপর আছে হচ্ছে ম্যালাফাইড। ম্যালাফাইড মানে হচ্ছে খারাপ বিশ্বাসে, বা বোনাফাইডের অ্যান্টোনিম ম্যাল ইন্টেনশন। এছাড়াও আর কি কি আছে বলেন তো? ফরেন ফ্রেজ আরো দুইটা একটা বলেন, আমাকে হেল্প করেন, যেগুলো বিদেশি শব্দ কিন্তু ইংলিশে মোটামুটি। যেমন হচ্ছে অ্যামিকাস কিউরি। অ্যামিকাস কিউরি, অ্যামিকাস কিউরি মানে কি বলেন তো? আদালতের বন্ধু, ফ্রেন্ড অফ দ্য কোর্ট, অ্যামিকাস কিউরি। তারপরে আই মানে হচ্ছে যেমন বা উদাহরণস্বরূপ। এরপরে ডি জুরি, এগুলো পরীক্ষা এসেছে কিন্তু। ডি জুরি মানে হচ্ছে লিগ্যালি, ইন ল মানে আইনগতভাবে। এছাড়া এসেছে ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো মানে হচ্ছে, ডিফ্যাক্টো মানে অ্যাকচুয়ালি, মানে বস্তুত।
ডিফ্যাক্টো মানে হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমাদের লেকচার শিটে অথবা আপনাদের কাছে যে কোনো বই থাকুক না কেন, আপনারা চেষ্টা করবেন এই ফরেন ফ্রেজগুলো মোটামুটি ইম্পর্টেন্টগুলো একবার দেখে ফেলতে। মানে বেশি পড়া দরকার নেই, মাত্র 50টা মতো ফরেন ফ্রেজ একবার দেখবেন মানে একটু মুখস্থ করার চেষ্টা করবেন। এগুলো কিন্তু জাহাঙ্গীরনগর না অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আসার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে যেটা বললাম, এই ফরেন ফ্রেজ আমি এখানে অল্প কয়েকটা লিখে দিয়েছি। আপনারা যেটা করবেন, লেকচার শিট থেকে অথবা যে কোনো বই থেকে, সেটা মাস্টার্স হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক, আপনার কাছে না থাকলে অন্য কারো বই থেকে একটু ছবি উঠায় নিয়ে বা দেখে নিয়ে মোটামুটি এই লেকচার এই কিছু ফরেন ফ্রেজ বেশ গুরুত্ব সহকারে পড়বেন। ঠিক আছে? লেকচার 11-র দিকে থাকার কথা, আমি এক্সাক্ট শিওর না। পরবর্তী কোশ্চেনে আসেন। তো আচ্ছা, এই ইন্টারেলি এটা কিন্তু আমাদের টেক্সট বই আছে, এটাও একটা ব্যাপার। হুইচ ওয়ান ইজ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? নিচের কোন বাক্যটি সঠিক? তাহলে এই কোশ্চেনটা মূলত হয়েছে হোয়াট ইজ ড্রিম নামে আমাদের একটা লেসন আছে, হোয়াট ইজ ড্রিম। এখানে এই হোয়াট ইজ ড্রিম লেসনে ড্রিম সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, সেই তথ্যগুলোর মধ্য থেকে আলোকে এখানে কোন বাক্যটা সঠিক? প্রথমত বলতেছে সায়েন্স ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ স্লিপ। এখানে এই কথা কোথাও বলা নাই। সায়েন্স ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিম, এইটা বলা রয়েছে। ওই ড্রিমের ওখানে বলা হয়েছে যে সায়েন্স এখনো পর্যন্ত ড্রিম মানুষ কেন দেখে এইটার ব্যাপারে কনফিউজড, এখন শিওর না। এটা সরাসরি সায়েন্স এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারে নাই, এটা বলা রয়েছে। তাহলে এটা হচ্ছে ট্রু। সিতে বলতে সায়েন্স ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ স্লিপ বাট নট দ্য ড্রিম, এটা বলা নাই। সায়েন্স আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ স্লিপ অ্যান্ড ড্রিম, এটাও ওখানে বলা নাই। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে বি। টেক্সচুয়াল কোশ্চেন কিন্তু বেশ ভালোই আসে। আব্দুল খালেক আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে, পরবর্তী প্রশ্ন, ইউজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। এটা বলেন তো। আমাদের টেন্স থেকে কিন্তু প্রশ্ন বারবার এসে থাকে, বিশেষ করে সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। এটা কারেক্ট উত্তর কি হবে? কারেক্ট উত্তর দিয়েছে বোরহান, আউয়াল, শারমিন, তারপরে রুকুন মিয়া, ইউটিউব থেকে রুকুন মিয়া দিয়েছে, তাসনিম সুমাইয়া সহ আরো অনেকে কিন্তু কারেক্ট উত্তর দিচ্ছে। আচ্ছা, সরাজ জাহান ভুল উত্তর দিয়েছে। ওকে, লামিয়া, সিনথিয়া আক্তার কারেক্ট উত্তর দিয়েছে। ঠিক আছে, প্যারাডক্স কারেক্ট উত্তর দিয়েছে সাকিব ইসলাম, তারপরে হচ্ছে মেহেদি হাসান, নুসরাত, সাকিব ইসলাম, ইকবাল, লাকি হাসান, এরাও কিন্তু কারেক্ট উত্তর দিয়েছে। ওকে, তাহলে বাক্যটা পড়ি। আই ড্যাশ টু হিম ফর অ্যান আওয়ার, এই যে 1 ঘন্টা ধরে, টিল দিস মর্নিং, আজকে সকাল পর্যন্ত, সরি টিল হিজ মাদার, সরি, আমি 1 ঘন্টা ধরে তার সাথে কথা বলছিলাম টাইপের, যতক্ষণ পর্যন্ত তার মা এসে ছিল। তাহলে প্রথমত অপশন এ হচ্ছে না। কেন? অতীতকালে যদি 2টা ঘটনা হতো, তাহলে একটা হচ্ছে পারফেক্ট হতো, একটা পাস্ট ইনডিফিনাইট হতো। আর এটা মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে গো কেন হবে? গোজ হলেও একটা কথা ছিল, বাকি থাকলো হচ্ছে সি এবং
ডি। এখন এই যে যতক্ষণ পর্যন্ত তার মা এসেছিল, আমি তার সাথে 1 ঘন্টা ধরে, এই যে ফর অ্যান আওয়ার, এটা হলে সাধারণত সবসময় পারফেক্ট হয়। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আমি তার মায়ের সাথে কথা বলছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড বিন স্পিকিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে কথা বলছিলাম যতক্ষণ তার মা এসেছিল। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে হাফসারু কারেক্ট উত্তর হয়েছে। কারেক্ট উত্তর হচ্ছে সি, আর এটা হচ্ছে না। ওকে, তাহলে সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসি আমরা। এ লিবারেল পারসন, একজন উদার মানুষ কেমন হয় বলেন তো? একজন উদার মানুষ বি ওপেন টু নিউ আইডিয়াস, নতুন আইডিয়া সম্পর্কে সবসময় খোলামেলা থাকেন, এটা আচ্ছা রাখি। তারপর ডিক্লাইন অপোজিট ভিউস, তার বিপরীত মতামতকে তিনি ডিক্লাইন করেন, মানে নিতে চান না। হ্যাভ স্ট্যান্স এগেনস্ট ফ্রাঞ্চাইজেস, ভোটাধিকারের বিপক্ষে তিনি কখনো অবস্থান নেবেন না। তাহলে এখানে অপশন আছে দুইটা, অ্যাকসেপ্ট ডিফারেন্ট ভিউস, বিভিন্ন ধরনের মতামতকে তিনি গ্রহণ করেন। তাহলে সহজ কথা হচ্ছে লিবারাল পারসন মানে যিনি বিভিন্ন ধরনের মতামতকে গ্রহণ করেন, কিন্তু তার একটা ব্যক্তিগত মতামত থাকতেও পারে। তাহলে এটা টু বি ওপেন টু নিউ আইডিয়াস ব্যাপারটা না বলে এটা বেশি পারফেক্ট হয়, ঠিক আছে। যদিও একজন লিবারাল মানুষ অবশ্যই যে কোনো নতুন আইডিয়ার ব্যাপারেও কি হবে, খুবই খোলামেলা হবেন, এটাও ঠিক, কিন্তু অপশন বিটা বেশি কারেক্ট তুলনামূলকভাবে। পরবর্তী কোশ্চেন, এ পারসন অফিসিয়ালি অথরাইজড টু মিউটিলেট অ্যানাদার ইজ নন অ্যাজ, মিউটিলেট মানে কি বলেন তো? যে কাটা, মানুষের হাত কেটে ফেলা, পা কেটে ফেলা। তাহলে একজন মানুষকে যদি সরকারিভাবে ক্ষমতা দেওয়া হয় যে তুমি মানুষের হাত কেটে ফেলবা, পা কেটে ফেলবা, তো তাকে আমরা কি বলি? তাকে কি আমরা কসাই বলি? কসাই তো গরু টরু কাটে, এটা মানুষের না। তাহলে অন্য মানুষের হাত পা কেটে ফেলা মূলত সার্জন, সরকারিভাবে যে এই কাজগুলো যিনি করেন তাকে বলা হয় সার্জন, নট সার্জেন্ট। সার্জেন্ট হচ্ছে পুলিশের সাথে সংশ্লিষ্ট, ওই যে বিশেষ করে ট্রাফিক পুলিশের সাথে। এটা সার্জন, সার্জন বানানটা একটু দেখবেন, এই বানানটাও কিন্তু পরীক্ষায় এসেছে। কারেক্ট উত্তর দিয়েছে লামিয়া, আব্দুল আওয়াল, ইসরাত, প্যারাডক্স, ইকবাল, জান্নাতুল, তিন্নি, তারপরে নুসরাত, শাকিব ইসলাম, অনেকেই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছে। তাহলে এটা কোথা থেকে এসেছে বলেন তো এই কোশ্চেনটা? এটা কিন্তু ভোকাবুলারি বেসড কোশ্চেন। আরেকটা সহজ উপায় হচ্ছে ওই যে আমরা সাবস্টিটিউশন নামে একটা টপিক পড়েছি না, সাবস্টিটিউশন, বা ওয়ান ওয়ার্ড ফর ম্যানি নামে একটা টপিক আছে, লেকচার 9 থেকে দেখবেন 12-র দিকে আছে, এটা একদম শেষের দিকে। এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে জাহাঙ্গীরনগর সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন একটা না একটা থাকতেছেই, আমরা নিয়মিত দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এই টপিকটা ভালো করে পড়বেন। এখানে কিন্তু সব মিলাই কয়শো, 200 ওয়ার্ডও কিন্তু এখানে নাই, 3টা লেকচার মিলে 200 মতো ওয়ার্ড আছে। তো এই 200 ওয়ার্ড কিন্তু কয়েকবার পড়লে হয়ে যায়। এর মধ্যে আগে থেকেই তো আপনাদের বেশ কিছু পড়া আছে, তো যেগুলো পড়া নাই সেগুলো বেশ ভালো করে একটু পড়বেন। এখান থেকে কিন্তু প্রশ্ন নিয়মিত হয়। হুইচ পেয়ার ইজ সিনোনিমাস, বলেন তো কোন পেয়ারটা সিনোনিমাস, মানে কোন জোড়া? অ্যাকুরেটলি মানে কি? অ্যাকুরেটলি এটা তো বাংলায় আমরা বলি অ্যাকুরেট। প্রিসাইসলিও মানে হচ্ছে এক্স্যাক্টলি, ঠিক আছে। অবিকল, সুন্দর বাংলা বলেছে শারমিন আক্তার, সুন্দর বাংলা। তাহলে অ্যাকুরেটলি মানে অবিকল, প্রিসাইসলিও মানে অবিকল বা খুব সংক্ষিপ্তভাবে বলা যেতে পারে। ডুপ্লিকেট, রিপিট, এটাও কিন্তু হচ্ছে আপনার সিনোনিমাস। ডুপ্লিকেট মানে ইয়ে করা, একাধিক হওয়া, রিপিট মানে আরেকবার মানে পুনরাবৃত্তি করা, একই রকম, এটা কিন্তু হচ্ছে আপনার সিনোনিমাস। এস্টিমেটেড মানে অনুমিত, প্রজেক্টেড মানে হচ্ছে অনুমিত। তাহলে এই সবগুলো অপশনে কিন্তু হচ্ছে আপনার কি সিনোনিমাস। তাহলে আমরা আনসার করব অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। অহনা কারেক্ট উত্তর দিচ্ছে, মাইমুনা, আহসান হাবিব, তুহিন, বিপ্লব, তারপরে মঞ্জুরুল সহ অনেকে কিন্তু কারেক্ট উত্তর দিয়েছে। ওকে, শারমিন আক্তার, অভি মানে কি ভাইয়া বুঝতে পারতেছি না তো। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে ডি। ওকে,
তাহলে এই যে সিনোনিম অ্যান্টোনিম থেকে দেখেন, এই যে 1 মার্কসের কোশ্চেন জানার জন্য আপনাকে 1 2 3 4 5 6 এই অপশনও যদি আরো থাকতো তাহলে মোটামুটি 8টা ওয়ার্ড মিনিং জানতে হচ্ছে। তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা মনে করেন ভাই 1 মার্কস, কিন্তু এই 1 মার্কসগুলোতে যারা এগিয়ে থাকে তারা অনেক এগিয়ে থাকে। কিসের জন্য? কারণ এই কোশ্চেনটার উত্তর করতে গেলে তাকে 8টা ওয়ার্ড জানতে হচ্ছে। ঠিক আছে? এই জন্য আপনারা এই যে ভোকাবুলারি এখনো পড়তে চান না, আমি বারবার বলতেছি ভোকাবুলারি প্রতিদিন মুখস্থ করতে থাকেন। সেটা জাহাঙ্গীরনগরের আগে নাও যদি হয়, এটা আপনার রাবিতে বা গুচ্ছতে কিন্তু কাজে দিবে। প্রচুর পড়তে থাকেন, প্রতিদিন 8-10টা করে পড়েন, 10টা-15টা করে মুখস্থ করতে থাকেন। ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। সিলেক্ট দ্য স্ট্রংগেস্ট ম্যাচ। দেখেন এরা কিন্তু ওই টাইপের ওয়ার্ড করে, যেমন ঢাবিতে সহজ কোশ্চেন করছে যে এটা সিনোনিম কি, একটা ওয়ার্ড দিচ্ছে, এটার একটা মিনিং জানলে হয়ে যাচ্ছে, কিন্তু এরা আপনার জোড়ায় জোড়ায় দিচ্ছে। বলতেছে সবচেয়ে স্ট্রংগেস্ট ম্যাচ মানে কোন দুইটা সবচেয়ে কাছাকাছি মেডিটেশনের সাথে কোনটা মিলে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এখানেও কিন্তু আপনার মিনিমাম 5টা না 4টা ওয়ার্ড মিনিং জানতে হচ্ছে, না হলে কিন্তু আপনি কারেক্ট উত্তর খুঁজে বের করতে পারতেছেন না। তাহলে দেখি, মেডিটেশন মানে কি? সেলফ রিফ্লেকশন, এটা হতে পারে সেলফলেসনেস, সেলফ আইডেন্টিফিকেশন। তাহলে কোনটা হবে? তাহলে সেলফলেসনেস না, সেলফ রিফ্লেকশন মানে আত্মদর্শন, মানে নিজের এটা দেখা বা নিজেকে জানা, সেলফ আইডেন্টিফিকেশন, এটাও হতে পারে। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড সি। ঠিক আছে? ওকে, কেউ কেউ উত্তর এ বলতেছে সেলফ রিফ্লেকশন। না, সেলফ দুইটাই হওয়াটাই বেশি কাছাকাছি আর কি, এ অ্যান্ড সিটাই কারেক্ট হবে। এই যে বলতেছে স্ট্রংগেস্ট কেন লাগালো, বলতেছে নিজের কোনটা সবচেয়ে বেশি মিলে। ঠিক আছে, এই জন্য স্ট্রংগেস্ট লাগানো হয়েছে। পরবর্তী কোশ্চেন, অপোজিট মিনিং অফ কন্টেন্ট। কন্টেন্ট মানে কি বলেন তো? এই যে ইউটিউবে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েট করেন না, বলে কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, এই কন্টেন্ট না, এটা এটা মানে তো হচ্ছে কন্টেন্ট মানে তো কোনো সাবস্টেন্স, আর এই কন্টেন্ট মানে হচ্ছে কি বলেন তো? আত্মতুষ্ট, আত্মতুষ্ট বা খুশি আর কি। তাহলে অপোজিট মিনিং খুঁজে বের করতে হবে আমাদেরকে। অপোজিট মিনিং কন্টেন্ট না আত্মতুষ্ট, কোনো ব্যাপারে আপনি ফিক্সড নির্দিষ্ট এরকম বোঝায় আর কি কন্টেন্ট বলতে। তাহলে পয়েজড মানে কার উপর ভার চাপানো, এটা হচ্ছে না। কম্পোজড মানে এটা সন্তুষ্ট বা স্থির এরকম অর্থ দেয়। আনকন্ট্রোলড মানে অনিয়ন্ত্রিত, এটাও হয় না। পারপ্লেক্সড হতে পারে, কারণ পারপ্লেক্সড মানে হচ্ছে হতভম্ব বা হচ্ছে মানে আপনি ফিক্সড না কোনটা, মানে এটা বাংলা কি বল, পারপ্লেক্সড মানে হচ্ছে হতবুদ্ধি বা নির্দিষ্ট না, এটা বাংলা কি, সুন্দর বাংলা বলেন তো একটু। এটা এটা কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, জটিল, এক্স্যাক্টলি, জটিল হতে ব্যাফলিং অবশ্যই। বাংলা কি, বাংলা বলেন, সুন্দর সুন্দর বাংলা বলবেন মাঝে মাঝে একটু। কিং কর্তব্য বিমান, এই তো আব্দুল খালেক সুন্দর কথা বলেছে। তাহলে আত্মতুষ্ট বা ফিক্সড, এটার অর্থ ফিক্সড হতে পারে, মানে কোনো একটা ব্যাপারে আপনি ফিক্সড। তাহলে এটা অ্যান্টোনিম হচ্ছে পারপ্লেক্সড। পাজলিং, ব্যাফলিং, ভেরি গুড, আপনাদের বেশ ভোকাবুলারি ভালো, সুন্দর। দ্য ড্যাশ ওয়াজ বাই হার ফ্রেন্ডস। দেখি এই কোশ্চেনটা কে পারে। এই কোশ্চেনটা যারা যারা পারবে এরা আমি মনে করি মোটামুটি মাথা খাটায় উত্তর দেয়। সাদিয়া উত্তর দিয়েছে, হাফসা, আব্দুল আওয়াল ভুল উত্তর দিয়েছে, তাসনিয়া জান্নাত উত্তর দিয়েছে কারেক্ট, বোরহানুদ্দিন কারেক্ট, সানজিদা, প্রীতম কুণ্ড হয়নি, মাইমুনা হয়নি, বোরহানুদ্দিন হয়নি, শফি সরকার হয়নি, তারপরে প্যারাডক্স হয়েছে, সাদিয়া সুলতান কারেক্ট উত্তর দিয়েছে, সাদিয়া সুলতান, তাওহিদা তাহিনা ভুল উত্তর দিয়েছেন আপনি, তারপরে নুসরাত, আবু বক্কর, মানসুরা, অহনা, এরা সবাই কারেক্ট উত্তর দিচ্ছে। বাহ, তাহলে এখানে দেখেন বেবি রয়েছে, বয় রয়েছে, ব্রাইট, গ্রুম,
খুব সিম্পলি আমরা দেখতেছি দ্য ড্যাশ ওয়াজ সারাউন্ডেড বাই হার। তো এখানে যে হবে তার পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? হার। এই হার দেখে আমরা নিশ্চিত বুঝতে পারতেছি এই উত্তরে যাই হবে না কেন নিশ্চিতভাবে কি সে অন্ততপক্ষে পুরুষ মানুষ না, নিঃসন্দেহে মেয়ে হবে। তাহলে এ বয় তো হচ্ছে না। আচ্ছা, বেবির পরিবর্তে কখনোই হার বা হিস বসে না। কি বসে বলেন তো? বেবি হচ্ছে কমন, এটার পরিবর্তে এই যে ইতর প্রাণী, শিশু, জড়বস্তু এগুলোর পরিবর্তে ইট বসে। তাহলে এটাও হচ্ছে না। তাহলে এই দুইটার মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে নিঃসন্দেহে। মানে গ্রুম, গ্রুম মানে হচ্ছে বর, ব্রাইড, ব্রাইড মানে হচ্ছে কনে, মানে বিয়ের জন্য যাকে প্রস্তুত করা হয়েছে তাকে বলা হয় ব্রাইড। তাহলে ব্রাইড মানে বধূ বা কনে। তাহলে এই এই বর কি মেয়ে লোক না ছেলের মানুষ? মেয়ে কোনটা এর মধ্যে? এর মধ্যে মেয়ে হচ্ছে কনে, তাই তো নাকি? অবশ্য যদিও এখন এটা আমরা আর না যাচ্ছি। ওকে, তাহলে ব্রাইড মানে হচ্ছে কনে। তাহলে দ্য ব্রাইড ওয়াজ সারাউন্ডেড বাই হার ফ্রেন্ডস, মানে তার বান্ধবীদের দ্বারা হচ্ছে কনে কি হয়েছিল, মানে ঘেরা ছিল আর কি। বান্ধবীরা ওই যে কিচিরমিচির করে, দেখবেন বিয়ে বাড়িতে যার বিয়ে হয় তার চেয়ে এই মেয়ের বান্ধবীদের বেশি কিচিরমিচির থাকে। এবং এখন এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে আসলে কার বিয়ে এই ড্রেসিং দেখে বোঝাই যায় না যে বিয়ে ওর নাকি ওর বান্ধবীদের। বরং বান্ধবীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই মানে যেই মেয়ের বিয়ে হচ্ছে তার চেয়ে মেয়ের বান্ধবীদের আরো বেশি উচ্ছ্বাস, বেশি উৎসাহ। ঠিক আছে, ওকে। তো এই কথাটাই কিন্তু এখানে বলা হতো। আরেকটা জিনিস আমরা দেখছি সারাউন্ডেড বাই, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। তাহলে ব্রাইড মানে কোনে, গ্রুম মানে বর। এটা সহজ হলেও অনেক সময় আমরা ভুল করি। ওকে, পরবর্তী কোশ্চেন। এই কোশ্চেনটা একদম সরাসরি আমাদের টেক্সট বই থেকে। তার আগে বলেন কোথা থেকে? টেক্সট বইয়ের কোন কবিতা থেকে এটা বলেন তো? কবিতার নাম কে বলতে পারে দেখি সবার আগে? লামিয়া কারেক্ট উত্তর দিয়েছে। সবার আগে বলছে লামিয়া, তারপর ইসরাত বলেছে, শারমিন, অনেকেই বলতেছে। তাহলে কবিতাটার লাইনটা নেওয়া হয়েছে দ্য স্কুল বয় কবিতা থেকে, তাই না? এই স্কুল বয় কবিতাটা লিখেছেন হচ্ছে কে? উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেক এর কবিতা হচ্ছে দ্য স্কুল বয়। তাহলে এই স্কুল বয় কবিতার একটা লাইন সেকেন্ড স্ট্যান্জার একদম ফার্স্ট লাইনে কিন্তু বলা রয়েছে এটা, বাট টু গো টু ড্যাশ ইন এ সামার মর্ন, মানে গ্রীষ্মের সকালবেলা যখন স্কুলে যেতে হয়। তাহলে বাট টু গো টু স্কুল, স্কুল আছে শুধুমাত্র অপশন বিতে। ইট ড্যাশ অল জয় অ্যাওয়ে, ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, আমার সকল আনন্দ উড়ে যায়, সকল আনন্দ চলে যায়। কখন? যখন স্কুলে যাওয়ার কথা হয়, তখনই অবস্থা খারাপ হয়ে যায়। এর আগ পর্যন্ত সকালবেলা অনেক ভালো লাগে। তাহলে উইলিয়াম ব্লেকের কবিতা, এটা ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরের জন্য কবিতাটা ভালো করে পড়বেন। তাসনিয়া সুন্দর বাংলা বলেছে ধূলিসাৎ হয়ে যায়। গুড, থ্যাংক ইউ। তাসনিয়া জান্নাত ও বলেছে ড্রাইভ অ্যাওয়ে মানে হচ্ছে ধূলিসাৎ হয়ে যাওয়া। নাইস বাংলা। জান্নাতু তিন্নি ও কারেক্ট উত্তর দিয়েছে সুমাইয়া, তারপরে ইসহাক, কাজল মণি, সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে এরা। পরবর্তী কোশ্চেনটা দেখেন। এবার বলেন তো এটা আমাদের টেক্সট বইয়ের কোথা থেকে নেওয়া? লেসনের নাম কি? এটা লেসনের নাম কি? মার্টিন লুথার কিং। ভেরি গুড, শারমিন আক্তার সবার আগে বলেছে। এটা হচ্ছে মার্টিন লুথার কিং এর একটা স্পিচ আছে। স্পিচটার নাম কি? স্পিচটার নাম হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। এই স্পিচটা উনি দিয়েছিলেন কত সালে? 1963 সালে না 64 সালে, ভুলে গেলাম। আমেরিকার ফিলাডেলফিয়াতে একটা বক্তব্য দিয়েছিলেন 1963 সালে। থ্যাংক ইউ। এই কেউ বলতেছে 64, কেউ 63, আমি আর তো কনফিউজ করে দিচ্ছেন এবার আপনারা। টেক্সট বইটা একটু দেখে নেবেন, 63 বা 64 যে কোনো একটাই হবে, আমি শিওর না। আচ্ছা, সবাই 63 যেহেতু বলতেছে, বেশিরভাগ মানুষ যেদিকে সেদিকে হওয়ার কথা, তাহলে এটা 63। তাহলে আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই লিটল চিলড্রেন উইল গো ওয়ান ডে লিভ উইথ এ নেশন হোয়ার দেয়ার উইল বি নট, they will not be just by
ড্যাশ অফ দেয়ার স্কিন, ওদের গায়ের রং দেখে ইয়ে করা হবে না। তাহলে বাই দ্য কালার, কালার আছে শুধুমাত্র সিতে নাই, ডিতে নাই, এতে আছে, বিতে আছে। তাহলে ওদের কি দেখে, ওদের কালার দেখে কিন্তু আইডেন্টিফাই করা যাবে না। ঠিক আছে, তাহলে ওদেরকে আমরা কি দেখে আইডেন্টিফাই, কি দেখে জাজ করব? আমাদের পরীক্ষা এসেছিল কি যেন, ডোন্ট জাজে নাকি ডোন্ট বুকে কাভার বাই জাজ নাকি যেন একটা ঢাকা ইউনিভার্সিটি আসলো। ও, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। তো এই কথাটাই কিন্তু মার্টিন লুথার কিং এ বলতেছে যে ডোন্ট জাজ এ পারসন বাই হিজ অর হার কালার, অর্থাৎ তার কালার দেখে জাজ করা যাবে না। তাকে আমরা কি দেখে জাজ করব? তাকে হচ্ছে ড্যাশ অফ দেয়ার স্কিন, বাট বাই দ্য ড্যাশ অফ দেয়ার ক্যারেক্টার, বরং তাদের হচ্ছে কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের যে কন্টেন্ট, এটা দেখে আমরা জাজ করবো একজন মানুষের ক্যারেক্টারের কন্টেন্টটা কেমন, সেটা দেখে জাজ করা হবে। তাহলে নট কালার বাট চারিত্রিক গুণাবলী, সুন্দর বাংলা বলেছে, বাহ, সুন্দর বাংলা লিখে তো। চারিত্রিক গুণাবলী দেখে আমাদের মানুষকে বিবেচনা করতে হবে। বুঝেছেন? ওকে, আচ্ছা, তাহলে এই কথাটাই কিন্তু ঢাবিতে ব্যাখ্যাতে এটাই তো এসেছিল, তাই না? তাহলে মার্টিন লুথার কিং এর এই লেসনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার থেকে বারবার প্রশ্ন হচ্ছে, ঢাবিতেও হয়, তারপরে গুচ্ছতেও দেখবেন এখান থেকে প্রশ্ন। এই জন্য এই স্পিচটা অন্তত পক্ষে 2-3 বার মনোযোগ সহকারে রিডিং পড়বেন। আপনার বিউপিতেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, ওকে। এবার আমরা পরবর্তী কোশ্চেন, ডু নট ইট অর ড্রিঙ্ক এনিথিং ড্যাশ দ্য ওল্ডেস্ট ম্যান ড্যাশ দ্য টেবিল হ্যাজ বিগান। বলেন এটা কোন লেসন থেকে? এটা উত্তর বলা দরকার না, আগে বলেন টেক্সট বইয়ের কোন লেসন থেকে। দেখি সবার আগে কে বলতে পারে। গুড, এটিকেট অ্যান্ড ম্যানার্স, এসরাত জাহান বলতেছে, সিনথিয়া সহ। ওল্ড ম্যান না, আচ্ছা, তাহলে এটা ম্যানার্স অ্যান্ড এটিকেট আছে না আমাদের ওই যে লাইফ স্টাইলের ওখানে না, কোথায় জানো, ওখান থেকে কিন্তু ওই যে ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে একটা লেসন আছে আমাদের টেক্সট বইয়ে। ওখানে দেখেন বলতেছে যতক্ষণ পর্যন্ত না সবচেয়ে ওল্ডেস্ট মানুষ যিনি, তিনি টেবিলে যিনি আছেন তিনি খাবার শুরু না করেন, ততক্ষণ পর্যন্ত খাবার শুরু করা যাবে না। তাহলে ডু নট ইট অর ড্রিঙ্ক এনিথিং টিল, যতক্ষণের ইংলিশ কি? টিল অথবা আনটিল। তাহলে যে কোনো একটা হতে পারে, অপশন এও হচ্ছে না, ডিও হচ্ছে না। তাহলে টিলও হতে পারে, আনটিলও হতে পারে, কিন্তু টেবিলে, টেবিলের ইংলিশ হচ্ছে অন দ্য টেবিল। তাহলে এই জন্য কারেক্ট উত্তর নিব আমরা বি। এটা কিন্তু ওই যে ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর টেক্সট বইয়ের বা আমাদের ম্যানার্স এন্ড এটিকেট আছে না, ওখানকার দেখবেন সরাসরি একটা লাইন এখানে তুলে দেওয়া রয়েছে টেবিল ম্যানার্সের মধ্য থেকে। অনেকেই কারেক্ট উত্তর দিয়েছে, উম্মে হাবিবা, ফান উইথ মিরাজ। এরা এত ফান করে কেন? ফান উইথ মিরাজ, নামের মধ্যে একটা ফান ফান ভাব। ঠিক আছে, টেবিলে তাহলে অন দ্য টেবিল হবে, অ্যাট দ্য টেবিল হবে না। ঠিক আছে লামিয়া, এটা টেক্সট বই দেখবেন সরাসরি আছে। ট্যাগ কোশ্চেন অত্যন্ত সহজ একটা টপিক, যে টপিক থেকে কোশ্চেন আসে মাঝে মাঝে। বলেন তো কি হবে? টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন। তাহলে এই বাক্যে টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন নাকি আর এ গ্রেট সিন? আমরা অনেকেই এই যে লাইজ, লাইজ দেখে মনে করি এটা মনে হয় প্লুরাল হবে, কিন্তু এই বাক্যে সাবজেক্ট কিন্তু লাইজ না, সাবজেক্ট হচ্ছে টেলিং। তাহলে টেলিংটা কি? জিরান্ড। বাক্যে যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ, জেরান্ড অথবা ইনফিনিটিভ যদি কি হয়? সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা একটা বিরাট পাপ। তাহলে এই টেলিংটা কি? ইট। তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে ট্যাগের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ হবে, ইজন্ট ইট। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। এবার বিতে কি ভুল? ওয়ান লাই বিগেটস 100 লাইজ। ওয়ান লাই বিগেটস 100 লাইজ, বাক্যটা কি অ্যাফার্মেটিভ, তাহলে কি হওয়ার কথা? নেগেটিভ হওয়ার কথা না, তাহলে হবে হচ্ছে ডাজেন্ট ইট হলে ভালো হতো। গুড, কারেক্ট উত্তর দিয়েছে শারমিন।
তাহলে এই জন্য এটা হচ্ছে না। মেন হার্ডলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, এগুলো থাকলে কি বাক্য কি নেগেটিভ হয় নাকি অ্যাফার্মেটিভ হয় বলুন তো? এগুলো থাকলে বাক্য দেখে মনে হচ্ছে অ্যাফার্মেটিভ, কিন্তু আসলে কিন্তু অ্যাফার্মেটিভ না, এটা নেগেটিভ। আমরা যদি আমাদের মাকে যে বলি, মা আই হার্ডলি লাভ ইউ, আমি তোমাকে মারাত্মকভাবে ভালোবাসি, তা আমাদের মা যদি ঠিকঠাক মতো ইংলিশ জানে, তাহলে মোটামুটি হাতে মনে করেন ঝাড়ু বা যেটাই থাকুক না কেন সেটা দিয়েই মোটামুটি শুরু করে দেবে ওনার কাজ। কারণ এত টাকা দিয়ে কোচিং করায়, এত টাকা দিয়ে পড়ায়, যদি আমরা ইংলিশে আম্মাকে যে বলি মা আই হার্ডলি লাভ ইউ, তাহলে খুন্তি বেলুন যা থাকবে না কেন সেটা দিয়ে কিন্তু উনি ওনার কাজ শুরু করে দিবেন। এই হার্ডলি মানে হচ্ছে কদাচিত বা নেই বললেই চলে, মানে নেগেটিভ, প্রায় নেগেটিভ। তাহলে আই হার্ডলি লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি না বললেই চলে, বা আমি তোমাকে খুবই কম ভালোবাসি, কদাচিৎ, নেগেটিভ একটা মিনিং দেয়। তাহলে নেগেটিভ বাক্যে এ হওয়ার কথা কি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভই তো হয়েছে। তাহলে মেন হার্ডলি বিলিভ এ লাই, তাহলে মেনটা কি প্লুরাল, তাহলে ডু উই হবে নাকি ডু দে হবে? এটা ডু দে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যেত। অল অফ দেমের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে এটা হচ্ছে ট্যাগ থেকে কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন এসেছে। ওকে, এবার আমরা দেখি আর কি আছে। ওকে, এরপরে আসল জিনিস রয়েছে। তাহলে মোটামুটি আমরা যদি এই যে কোশ্চেনটা গত বছর হয়েছে জাহাঙ্গীরনগরের কোথায় বি ইউনিটে, আমরা এটাকে যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কি দেখতে পাই বলেন তো? জাহাঙ্গীরনগরের বি ইউনিটে, যে বি ইউনিটে কোথা থেকে প্রশ্ন হয়েছে? প্রথমত আমরা দেখতেছি একটা এসেছে কি প্যাসেজ থেকে বা কম্প্রিহেনশন, এটা আমরা সলভ করাই নাই, ঠিক আছে, এটা আপনারা একটু কোশ্চেন থেকে সলভ করে নেবেন। প্যাসেজ থেকে এসেছে 5 মার্কসের প্রশ্ন। এরপরে আমরা দেখতেছি কোথা থেকে প্রশ্ন হয়েছে, গ্রামার থেকে। গ্রামার থেকে প্রশ্ন হয়েছে মাত্র 2 মার্কসের। এটা কি কি টপিক থেকে এসেছে? একটা এসেছে টেন্স থেকে, ওই যে আমরা যেটা করলাম, ওই যে মাদার, হ্যাড, কাম না কেম যেন ওইটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স থেকে বলতে পারি। একটা এসেছে টেন্স থেকে, আর এই যে 15 নাম্বার প্রশ্নটা এসেছে ট্যাগ কোশ্চেন থেকে। তাহলে আমরা 2টা কোশ্চেন দেখলাম শুধুমাত্র গ্রামার থেকে এসেছে। এর বাইরে আর কি টপিক থেকে এসেছে? এর বাইরে এসেছে হচ্ছে টেক্সট বই থেকে। টেক্সট বই থেকে কয়টা প্রশ্ন হয়েছে? টেক্সট বই থেকে প্রশ্ন হয়েছে 7টা। এই 7টার মধ্যে আমরা দেখতেছি প্রশ্ন কোথা থেকে হয়েছে। প্রথমত একটা হয়েছে টু উইমেন, TW2 উইমেন নামে যেটা আছে। তারপরে ম্যান্ডেলা থেকে হয়েছে, তারপরে হয়েছে ড্রিম থেকে এসেছে, তারপরে এসেছে স্কুল বয় থেকে, এছাড়া এসেছে আই হ্যাভ এ ড্রিম থেকে, এরপরে প্রশ্ন হয়েছে ম্যানার্স থেকে, ম্যানার্স। এই তো, এই মোটামুটি 6টা লেসন থেকে টেক্সট বই প্রশ্ন হয়েছে 7টা। এরপরে আমরা দেখতেছি প্রশ্ন আর কোথা থেকে হয়েছে। প্রশ্ন হয়েছে হচ্ছে মেমোরাইজিং পার্ট, এমপি মানে হচ্ছে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্ট থেকে আমরা দেখতেছি প্রশ্ন হয়েছে একটা, প্রথমত দেখলাম ফরেন ফ্রেজ, তার মানে একটা ইডিয়মের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে, ফরেন ফ্রেজ। বানান ভুল লিখতেছি, এগুলো আপনারা আবার ভাইরাল করে দিবেন, দেখা যাচ্ছে। তাহলে FOREIGAN, ফরেন, ঠিক আছে, ফরেন ফ্রেজ থেকে একটা হয়েছে। তারপরে প্রশ্ন হয়েছে ওয়ার্ড মিনিং,
ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন হয়েছে 2টা। তারপরে টোটাল মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন হয়েছে কয়টা বলেন তো? 6টা। এরপরে আমরা দেখতেছি প্রশ্ন হয়েছে সাবস্টিটিউশন থেকে। তারপরে প্রশ্ন হয়েছে সিনোনিম থেকে একটা, অ্যান্টোনিম থেকে একটা। এই হচ্ছে মোটামুটি বি ইউনিটের গত বছরের কি কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, একজন বলতেছে স্যার দেখে আমাদের খুব ভয় পাই। এটা ভয় পাওয়ার ইস্যু, আসলে অনলাইন ক্লাস নেওয়ার দেখা যাচ্ছে আমি একদিন রাত্রেবেলা ঘুমাইছি, সকালবেলা উঠে দেখি আমি মোটামুটি একদম ভাইরাল হয়ে গেছি, ফেসবুকে দেখি আমাকে নিয়ে ট্রল হচ্ছে। এই জন্য অনলাইন ক্লাস অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা। ঠিক আছে, সো এই জন্য আমাদের অনেক ভালো, আমার চেয়ে অনেক ভালো ভালো শিক্ষক আছেন ফোকাসে, যারা অত্যন্ত চমৎকার ক্লাস নেন, কিন্তু অনেকেই অনলাইন ক্লাস নিতে চান না। কিসের জন্য? তারা এই রিস্ক নিতে চান না আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এটা মোটামুটি আমাদের কোশ্চেন প্যাটার্ন গত বছরের। তাহলে এটা একটু খেয়াল করতে পারেন যে কোশ্চেনটা আমরা দেখতে চাইলে বি ইউনিটে গ্রামার থেকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, ওনারা গুরুত্ব দিয়েছেন গত বছরে টেক্সট বইকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই না? এরপরে হচ্ছে মেমোরাইজিং পার্টকে। তো গ্রামারে আসলে বেসিক টপিকগুলো পড়লেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এরপরেও আসলে শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলোতে বেশি গুরুত্ব দিব দেখেন। গ্রামারের জন্য বি ইউনিটের জন্য এই টপিকগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করছি, বা ফোকাসের পক্ষ থেকে আপনাদের এটা সাজেশন। ঠিক আছে, মোটামুটি আপনারা এটার জন্য আর কি অপেক্ষা করতেছিলেন, স্যার এসব পড়ানো টড়ানো বাদ দেন, আসল জিনিস দেন, সেটা হলো কি সাজেশন দেন স্যার। আচ্ছা, তো এখন বলি, টেন্স তো পড়বেন, আমাদের লেকচার শিটে আছে, ট্যাগ আছে, ভয়েস, ন্যারেশন, রাইট ফ্রম দ্য ভার্ব, সাবজেক্ট, আর্গুমেন্ট। যেই জিনিসটা কম পাওয়া যায় সাব টপিক আকারে আমাদের 2টা টপিক, এক হচ্ছে কারেকশন, আরেকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এইটা আলাদা করে টপিক হিসেবে আমাদের লেকচার শিটে নাই, তাই না? তো এটা কি করবেন, আপনাদের যার যে বই আছে, মাস্টার্স হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, বা যে কোনো বই, অথবা কোনো বড় ভাইয়ের কাছ থেকে বা বড় অপর কাছ থেকে ওনারা এই চাকরি রিলেটেড যে কোনো ইংলিশ বই, সেটা যাই হোক না কোনো, সস হোক, অ্যাপেক্স হোক, এটা হলেই চললো। ওখানে দেখবেন কারেকশন নামে একটা কি আছে, লেসন ইউনিট আছে, একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে সর্বোচ্চ কত 200 প্রশ্ন থাকতে পারে, এই কোশ্চেনগুলো 100 প্রশ্ন থাকতে পারে। সুন্দর করে একটু একবার করে কি করবেন, রিভাইজ করবেন। যদিও আমাদের লেকচার শিটে ওই কোশ্চেনগুলো বিভিন্ন টপিকের আকারে আছে, কিন্তু কারেকশন নামে আলাদা করে কোনো টপিক দেওয়া নাই। তো এটা একটু ভালো করে দেখবেন। আর একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটাও আমাদের লেকচারে আছে, কিন্তু লেকচারে এটা বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা টপিকের আন্ডারে নাই। তো এই 2টা টপিক আপনারা যে কোনো বই থেকে একটু ভালো করে দেখবেন। ওকে, আচ্ছা, অনেকে সি ইউনিট নিয়ে কথা বলতে, সি ইউনিট এটা আমাদের পরে আসবে, আগে বিটা শেষ করি। ওকে, আচ্ছা, এখন টেক্সট বই থেকে আমরা দেখলাম প্রায় কয়টা প্রশ্ন হয়েছে, টেক্সট বই থেকে প্রশ্ন হয়েছে 7টা। এই টেক্সট বই যে দেখলাম 7টা প্রশ্ন হয়েছে, এটার জন্য কি কি পড়বো? প্রথম কথা হলো কবিতা থেকে কিন্তু প্রশ্ন 1টা বা 2টা প্রশ্ন থাকবেই, কবিতা থেকে কমপক্ষে 2টা। তাহলে প্রথমত হচ্ছে এই সব কবিতাগুলো পড়তে হবে, অল পয়েমস। তাহলে সব কবিতা পড়বেন। এর পাশাপাশি এই যে ইউনিটের নাম লিখে দিয়েছি, এই যে ইউনিটের নাম পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, আমাদের টেক্সট বইয়ের টোটাল ইউনিট আছে কয়টা? টোটাল ইউনিট আছে হচ্ছে 13টা। এই 13টার মধ্যে এই 6টা ইউনিটকে একটু বেশি বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে, এই 6টা ইউনিট থেকে মোটামুটি আমরা দেখি যে বেশি বেশি প্রশ্ন হয়ে থাকে জাহাঙ্গীরনগর সহ অন্যান্য জায়গাতে। এই 6টা ইউনিট শেষ মুহূর্তে একটু বেশি গুরুত্ব দিবেন বি ইউনিটের জন্য, যারা বিতে পরীক্ষা দিচ্ছেন। এবার আসি মেমোরাইজিং পার্টে।
মেমোরাইজিং পার্টে বা আমরা একটু আগে তো দেখলাম যে কোথা থেকে প্রশ্ন হয়, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন হবেই হবে, একটা দুইটা তিনটা যাই থাকুক না কোনো, সাবস্টিটিউশন থেকেও হবে, ফ্রেজ থেকে একটা থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকেই। তো এখানে আসলে কোনোটাই বাদ দেওয়ার মতো না, ঠিক আছে। কম্প্রিহেনশনের কথা তো আগে বললামই, নিয়মিত একটা করে প্র্যাকটিস করতে হবে। তবে এইগুলো একটু বেশি বেশি পড়বেন যেগুলো থেকে বারবার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। এই যে গ্রুপ ভার্ব দেখেন, ঢাবিটা আপনারা অনেকেই পড়েন নাই, কারণ লাস্ট 2-3 বছর আসে নাই, এবছর কিন্তু ঠিকই চলে আসছে। এই জন্য মোটামুটি কোনো টপিককে একদম বাদ দিয়ে দিয়েন না, প্রয়োজনে অল্প পড়েন। আপনি না ভাই আমি গ্রুপ ভার্ব অনেক বেশি পড়বো না, মাত্র 50টা পড়বো, ওকে সমস্যা নাই, পড়েন। আর তারপরে আপনি স্পেলিং এত পড়তে পারবো না আমি, মাত্র 300 পড়বো, ঠিক আছে 300 পড়েন, কিন্তু এই যে পড়বোই না এই টপিক বাদ, এটা ভুল অ্যাপ্রোচ, ঠিক আছে। এটা ভুল অ্যাপ্রোচ, এই জন্য কোনো টপিক একদম বাদ দিবেন না, প্রয়োজনে অল্প করে পড়েন। তো এখানেও আর কি স্টার চিহ্নিতগুলো একটু বেশি গুরুত্ব দিতে পারেন। ওকে, বি ইউনিট নিয়ে জাহাঙ্গীরনগরে মোটামুটি শেষ হলো। গত বছর সি ইউনিটের প্রশ্ন আমরা দেখেছিলাম 15 মার্কসের হয়েছিল, এবছর হবে হচ্ছে 20 মার্কসের। তো গত বছর সহ আগের বছরের কোশ্চেনগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কোন কোন টপিকগুলো সি ইউনিটের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব। তার আগে দেখব গত বছরের প্রশ্নটা কেমন হয়েছিল। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি থেকে কিন্তু যেমন জাবিতে আসতেছে, গুচ্ছতে কিন্তু অ্যানালজিতে প্রশ্ন পাবেন, তারপরে সিইউতে কিন্তু প্রশ্ন পাবেন, আর ইউতেও কিন্তু প্রশ্ন অ্যানালজি থেকে মাঝে মাঝে করে। তার মানে এতদিন পর্যন্ত কিন্তু আমরা অ্যানালজি পড়ায়ও নাই, আপনারাও খুব একটা পড়েননি, ঠিক আছে। কিন্তু আমি বলবো এখন কিন্তু অ্যানালজি আমাদের পড়তে হবে। মোটামুটি সব মিলিয়ে দেখবেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মাত্র 200 অ্যানালজি পড়বেন, বেশি না, 200 অ্যানালজি। শুধু কি বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে। এই বিগত বছরের 200 অ্যানালজি পড়লেই দেখবেন যেটা আসলে কমন এসে যাবে, কারণ আনকমন এটাই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে অ্যানালজি বেশি বেশি আসে। আচ্ছা, তাহলে অস্ট্রাসাইজ মানে কি বলেন তো? অস্ট্রাসাইজ মানে হচ্ছে এক ঘরে করে রাখা। এই গ্রামগুলোতে আগে এটা ছিল যে কারো হচ্ছে কেউ একটা আকাম কুকাম করছে, ওকে কি করতো, এক ঘরে করে রাখতো, মানে ওর সাথে কোনো লেনদেন নাই, ওর সাথে কেউ কথা বলবে না, ওর সাথে কেউ কেনাকানা করবে না, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, এটাকে বলে এক ঘরে করে রাখা, আলাদা করে রাখা। তাহলে এটা হলো সমাজ, তাহলে সমাজের থেকে কাউকে এক ঘরে করে রাখা। রাস্টিকেট, রাস্টিকেট মানে হচ্ছে বহিষ্কার করা, কোথা থেকে, ইউনিভার্সিটি থেকে। তাহলে এটার সাথে মিলে যাচ্ছে, দেখেন যে সমাজ থেকে এক ঘরে করে রাখো বা বহিষ্কার করে রাখো, বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করে দেওয়া, রাস্টিকেট করে দেওয়া। বাকি একটাতেও মিলতেছে না। রিটায়ারমেন্ট মানে অবসর, জব থেকে রিটায়ারমেন্ট এমন কোনো ব্যাপার না। ট্রান্সফারের সাথে প্লেস হচ্ছে না, পানিশ টিচার, শিক্ষক তো পানিশমেন্ট দেয়, কোনোটাই হচ্ছে না। তাহলে অ্যানালজিটা কিন্তু একই সাথে আপনার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ভোকাবুলারিও জানতে হয়, আবার একই সাথে মানে আইকিউটাও বুঝতে হয়, যেটা মানে বোঝাচ্ছে কি। অ্যানালজিটা একটু আগে বিস্তারিত পড়ে নেবেন, শুরুতে যে নিয়মগুলো দেওয়া থাকে সেই নিয়মগুলো একটু পড়বেন, তারপরে হচ্ছে অ্যানালজি সলভ করবেন। অ্যানালজিটা কোথা থেকে পড়বেন? অ্যানালজি সাধারণত ফোকাসের বি ইউনিটে যে লেকচার শিট, এখানে অ্যানালজি নাই, ঠিক আছে। অ্যানালজি আছে হচ্ছে এসে সি ইউনিটের লেকচার শিটে পাবেন, ফোকাসেরই, অথবা ইসে পাবেন, প্র্যাকটিস বুকেও কিছু থাকার কথা অ্যানালজি সম্ভবত। এর বাইরে যে কোনো, ওই যে একটু আগে বললাম যে কোনো একটা বই কারো কাছ থেকে কয়েকদিনের জন্য ধার নেন, মাস্টার বই থেকে পড়লে অবশ্যই হবে, মাস্টার বই হোক, ভোকাবুলারি প্যানাসিয়াতে তো অবশ্যই আছে, হ্যাঁ ভোকাবুলারি প্যানাসিয়াতে আছে, বা যে কোনো একটা বই থেকে মোটামুটি 200 মতো প্রশ্ন প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ভোকাবুলারি প্যানাসিয়াতে আছে দেখবেন, মাস্টার বই আছে, কম্পারেটিভ এক্সামে আছে, সবগুলো অধিকাংশ বই আছে, আমাদের লেকচার শিটে নাই বি ইউনিটের, কারণ বি ইউনিটে সাধারণত আগে এটা আসতো না, ইদানিং বি ইউনিটে অ্যানালজি আসা শুরু করেছে। ওকে, এবার আসি আমরা পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম? ভয়েস থেকে এসেছে। দ্য স্টুডেন্টস আর লাফিং অ্যাট দ্য ওল্ড ম্যান।
অর্থাৎ ওল্ড ম্যানের দিকে তাকিয়ে তারা হাসছিল। এই প্রীতম কুণ্ড আপনি কি দিয়েছেন একটু লিখে বলেন, আমি তো এত ছোট ছোট লেখা দেখতে পাচ্ছি না। তাহলে দেখেন, দ্য ওল্ড ম্যান ওয়ার লাফিং অ্যাট দ্য সরি দ্য স্টুডেন্টস আর লাফিং অ্যাট দ্য ওল্ড ম্যান। তাহলে ওল্ড ম্যান হচ্ছে অবজেক্ট, সবগুলোতে ওল্ড ম্যান অবজেক্ট হয়েছে। তাহলে এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি ওয়ার অথবা ওয়াজের পরে বিং যুক্ত হয়। তো ওয়াজ অথবা ওয়ারের পরে বিং যুক্ত হয়েছে শুধুমাত্র অপশন এতে, অপশন বিতে হয়নি, অপশন সিতে হয়েছে, অপশন ডিতে হয়নি। তাহলে এ অথবা সির মধ্যে হবে। আমরা দেখি অপশন এ, দ্য ওল্ড ম্যান ওয়াজ বিং লাফড বাই হবে না, এই লাফিং অ্যাট এই প্রিপোজিশন সহ আসবে। লাফ অ্যাট মানে হাসাহাসি করা, এই জন্য দ্য ওল্ড ম্যান ওয়াজ লাফড সরি বাই দ্য স্টুডেন্টস। এখানে মূল ভুলটা হচ্ছে এখানে, এখানে কিন্তু স্টুডেন্টস ছিল। আচ্ছা লাফ অ্যাট লাফ বাই হবে, দুঃখিত, স্টুডেন্টস এখানে কিন্তু প্লুরাল সিঙ্গুলার হয়েছে, এই জন্য এটা হচ্ছে না। এই জন্য অপশন এ বাদ। কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি, লাফড। লাফড অ্যাট হওয়ার কথা যদিও, কিন্তু এটা কোশ্চেনে মিস্টেক থাকতে পারে। লাফড অ্যাট বাই দ্য স্টুডেন্টস হবে। ঠিক আছে, লাফড অ্যাট মানে হাসাহাসি করা। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, এ টম বিস্টোন ইনস্ক্রিপশন ইজ কল্ড। টম বিস্টোন মানে হচ্ছে এই যে কবরের, খ্রিস্টানদের কবরে একটা পাথর থাকে না, এটাকে বলে টম বিস্টোন, মানে কবরের পাথর। কবরের পাথরের উপরে কিছু কথা লেখা থাকে, এই কথাগুলোকে কি বলা হয় বলেন তো? এই যে হুমায়ুন আহমেদের কবরের পাশে যেমন লেখা রয়েছে, মরিলে কান্দিস না আমার দায়, না কি যেন একটা কথা আছে, সম্ভবত হুমায়ুন, নাকি চাননি পশর রাইতে, যেন আমি এক্সাক্ট ভুলে গেছি, এই টাইপের কি একটা কথা লেখা রয়েছে। অর্থাৎ কবরের পাশে যে কথাগুলো লেখা থাকে এটাকে বাংলায় কি বলে? সমাধিলিপি। এই তো সুন্দর বাংলা বলেছে শারমিন। তাহলে এটার ইংলিশ হলো এপিট্যাফ। তাহলে কবরে যে কথাগুলো লেখা থাকে সে কথাগুলোকে বলে এপিট্যাফ, এটার বাংলা হচ্ছে সমাধি লিপি। তাহলে এপিথেট মানে কি জানো? এপিথেট 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 মানে হচ্ছে উপাধি। এপিথেট মানে হচ্ছে উপাধি, অর্থাৎ কবিদের যে উপাধি থাকে এটাকে বলে উপাধি, এপিথেট। এনকমিয়াম মানে কি বলেন? এনকমিয়াম, এনকমিয়াম মানে হচ্ছে প্রশংসাসূচক বক্তব্য বা লেখা। প্রশংসাসূচক বক্তব্য বা লেখাকে বলে এনকমিয়াম। ঠিক আছে, ইউলোজিস্টিক স্পিচ। এপিসল মানে কি বলেন তো? এপিসল না, সেটা এপিসল মানে শারমিন বলতেছে অনুকাহিনী, সেটা হচ্ছে এপিসোড, এটা কিন্তু এপিসল। এপিসল মানে হচ্ছে পত্র। এপিস্টোলারি নোভেল মানে হচ্ছে পত্র উপন্যাস। তাহলে এপিসোড মানে হচ্ছে পত্র বা চিঠি। তাহলে এই শব্দগুলো কিন্তু আমাদের জানতে হবে, কারণ এই বছর এপিথেট এসেছে তার মানে এই না যে পরের বছর এগুলো আসবে না। আমরা কি করব? অপশনগুলোকে একটু ভালোভাবে পড়বেন, ঠিক আছে? তাহলে এপিথেট মানে হচ্ছে উপাধি, এনকমিয়াং মানে প্রশংসাসূচক স্পিচ বা লেখা, এপিসোড মানে পত্র, এপিট্যাফ মানে হচ্ছে, এপিট্যাফ মানে কি? এপিট্যাফ মানে হচ্ছে সমাধিলিপি, মানে কবরে যে কথাগুলো লেখা থাকে সেটাকে বলে এপিট্যাফ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, চলে যাই আমরা, হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্সেস কন্টেইনস এরর। এই যে পিন পয়েন্ট এরর, এটা কিন্তু জাহাঙ্গীরনগর সি ইউনিটে আসে, আবার চিটাগং বিশ্ববিদ্যালয়ে কিন্তু কম পক্ষে ওরা 4টা 5টা একটানা দেয় পিন পয়েন্ট এরর। ঠিক আছে, এটার কারণ কি করতে হবে আমাদের বলুন তো? এর মধ্যে কোনটা ভুল সেটা খুঁজে বের করতে হবে। যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর আনসার হবে, যেটা ভুল ওটাই উত্তর। তাহলে আমরা দেখেছি ম্যানি এ, এরপরে যে নাউনটা হয়, সরি যে ভার্বটা হয়, সে ভার্বটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে আর না হয়ে ইজ হবে। তাহলে উত্তর হচ্ছে বি। তাহলে ম্যানি এ স্টার ইজ টুইঙ্কলিং ইন দ্য স্কাই। টুইঙ্কল টুইঙ্কল, টুইঙ্কল মানে কি? মিট মিট করা। ঠিক আছে, মিটমিটি করা, টুইঙ্কল মানে মিটিমিটি করা। ওকে, সিনথিয়া কারেক্ট উত্তর দিচ্ছে, আব্দুল খালেক সহ অনেকেই কারেক্ট উত্তর দিচ্ছে, সাকিবুল ইসলাম, অন্তরা ইসলাম, চ্যাম্প
জান্নাত স্যার এটা কোন সেট প্লিজ জানাবেন। এটা সি ইউনিটের একাধিক সেট তো কোনটা যে এটা তো উপরে লেখা ছিল না ভুলে গেছি। ওকে এই ইউটিউবে আপনারা চ্যাট করা দরকার নেই আমার সাথে কমিউনিকেট করেন ঠিক আছে। মাহফুজা সুলতানা কারেক্ট উত্তর দিচ্ছে, ফারজানা আক্তার, কাজল মনি, সায়ন, তারপরে সুস্মিতা এরাও কিন্তু কারেক্ট উত্তর দিচ্ছে। ওকে এবার দেখেন 5 নাম্বার, এ পোয়েম দ্যাট হ্যাজ নো রেগুলার রাইম স্কিম, যেই কবিতার শেষের দিকে কোনো অন্তমিল নাই ঠিকঠাক মতো, মিটার অর ফর্ম ইজ অফেন ডিসক্রাইব, সেটাকে সাধারণত কি বলা হয়ে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ফ্রি ভার্স, মুক্ত ছন্দ বলা হয়ে থাকে, তাই না? এটা আমরা সবাই আগে থেকে জানার কথা, এটা বাংলাতে মনে হয় শিখেছেন আপনারা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা সঠিক উত্তর। এখানে এই কোশ্চেনটা বেশ কঠিন বা আমার কাছে টাফ কোশ্চেন মনে হয়েছে। দেখেন অ্যাজ ফলোজ এটা একটা ফ্রেজ, অ্যাজ ফলোজ হচ্ছে একটা ফ্রেজ, অ্যাজ ফলোজ মানে হচ্ছে যে পর্যায়ক্রমে যাদের নাম আসে, ঠিক আছে। যেমন আমি বললাম ফোকাস থেকে এর আগে ভালো ভালো রেজাল্ট করেছেন অ্যাজ ফলোজ, তাদের তাদের নাম হলো, এই যে তারা হলেন বা তাদেরকে তাদের নাম দেওয়া হলো নিম্নোক্ত, তাদেরকে উল্লেখ করা হলো, এটার ইংলিশ হচ্ছে অ্যাজ ফলোজ, মানে তাদেরকে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো। তাহলে অ্যাজ ফলোজ আছে শুধুমাত্র অপশন সিতে। এই যে আর ফলোয়িং, অ্যাজ ফলোয়িং, অ্যাজ ফলো এরকম কোনো অপশন, এরকম কোনো কিছু নাই আসলে। অ্যাজ ফলোজ মানে হচ্ছে পর্যায়ক্রমে বা নিমুক্ত। তাহলে উত্তর হচ্ছে সি, দ্য ইম্পর্টেন্ট লেসনস আর অ্যাজ ফলোজ, ঠিক আছে। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি। আচ্ছা তানবীরা ইসলাম, আপনি শেষ পর্যন্ত ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন। আগে যে সাজেশনটা দিয়েছি সেটা হচ্ছে বি ইউনিটের জন্য, এখন আমরা সি ইউনিটে আসব। ওকে দ্য ইম্পর্টেন্ট লেসনস অ্যাজ ফলোজ মানে যে ইম্পর্টেন্ট লেসন যেগুলো সেগুলো হলো নিম্নরূপ। তাহলে অ্যাজ ফলোজ এর ইংলিশ হচ্ছে, বাংলা হচ্ছে নিম্নরূপ বা নিম্নোক্ত। শারমিন আক্তার বুঝেছেন, এটা একটা ফ্রেজ, ফ্রেজ তো আমরা কোনো পরিবর্তন করতে পারি না বাক্যের মধ্যে, এটা কোনো গ্রামাটিক্যাল কোশ্চেন না। পরবর্তী দ্য নোভেলস প্লট ওয়াজ লাইক এ ল্যাবিরিন্থ, ল্যাবিরিন্থ এই ল্যাবিরিন্থ বলতেছে নোভেলের এই প্লটটা বা কাহিনীটা ছিল একদম কিসের মতো, ল্যাবিরিন্থের মতো। ওকে এই ল্যাবিরিন্থ মানে হচ্ছে গোলক ধাঁধা উইথ আনএক্সপেক্টেড টুইস্ট দ্যাট কেপ্ট রিডার্স গেজিং আনটিল দ্য এন্ড। হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিন, এই ল্যাবিরিন্থের নিচে আন্ডারলাইন ছিল, মানে ল্যাবিরিন্থ মানে কি, এই বাক্যে কি বোঝাচ্ছে বলুন তো, গোলক ধাঁধা, ইন্ট্রিক্যাসি মানে জটিলতা, অনেক জটিল। তাহলে গোলক ধাঁধাটা কি জটিল না, এটার সাথে এটার মিনিং এর মিল আছে। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, প্লেইননেস মানে একদম সহজ সরল, লুসিড মানে একদম স্পষ্ট। তাহলে এই নোভেলটা যদি একদম স্পষ্ট সহজ সরল হতো তাহলে কি এটা ধাঁধার মতো মনে হতো? ধাঁধার মতো মনে হচ্ছে কেন, কারণ এটা খুবই জটিল মনে হচ্ছে, এই জন্য। তাহলে ইন্ট্রিকেসি হবে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড সাকসেস, সাকসেসের ভার্ব কি হবে বলেন তো? সাকসেস এর ভার্ব হচ্ছে সাকসেসফুল, সাকসেসফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সফল। সাকসেস হচ্ছে সফলতা, এটা হচ্ছে নাউন। সাকসিড এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড, ওকে। আর সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, সাকসেস হচ্ছে নাউন। ট্রান্সফরমেশন অফ ওয়ার্ড থেকে এসেছে কোশ্চেনটা। ইন দ্য আমেরিকান স্টাইল অফ রাইটিং ডেটস দ্য ফরম্যাট ইজ ইউজুয়ালি, আমেরিকান স্টাইল ওরা ডেটটাকে কিভাবে লেখে, ওরা ডেট লেখে আজকে কয় তারিখ জানো, এই যে আমাদের ল্যাপটপে, সরি আমাদের কম্পিউটারে কিন্তু আমেরিকান স্টাইলে লেখা। আজকে হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কত, ফেব্রুয়ারির আজকে 4 তারিখ, তারপর কত 2023,
25। তাহলে বলেন তো আগে কি লেখা হয়েছে? আগে হচ্ছে মাস, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে ইয়ার। লাগে মান্থ, ডেট, ইয়ার। ব্রিটিশ স্টাইলে কি হয়? আগে হচ্ছে ডেট বলি, মানে আমরা যেটা ফলো করি, আগে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তাহলে কারেক্ট উত্তর কোনটা? তাহলে কারেক্ট উত্তর হচ্ছে কোনটা? বি। ওকে, এগুলো আসলে একটু আনএক্সপেক্টেড কোশ্চেন বা একটু জিকে টাইপের কোশ্চেন আর কি। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্টলি প্লেসড মডিফায়ার। দেখি এই কোশ্চেনটা সলভ করেন তো এবং বলেন এই কোশ্চেনটা কোন টপিক থেকে এসেছে। এই কোশ্চেনটা বাহ, অনেকেই ধরতে পারছে এটা ড্যাংলিং মডিফায়ার কোশ্চেন। এই যে ড্যাংলিং মডিফায়ার, এন্টারিং দ্য রুম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা শিখি, এই যে এন্টারের পরে কিন্তু ইনটু হয় নাই। এই যে রুমে প্রবেশ করা, যখন ফিজিক্যালি কোথাও প্রবেশ করা হয় তখন কিন্তু এন্টার ইনটু হয় না। যখন কোনো চুক্তিতে প্রবেশ করা হয়, বিবাহে প্রবেশ করা হয়, তখন হচ্ছে এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট, এন্টার ইনটু ম্যারেজ হয়। রুমে প্রবেশ করা কখনোই কি হয় না? এন্টার পরে ইনটু হয় না, এই জন্য ইনটু হয় না কিন্তু। তাহলে এই যে রুমে যে ব্যক্তি প্রবেশ করবে, মেন ক্লজে কি সে সাবজেক্ট হবে। তাহলে মেন ক্লজের লাইট, সে কি প্রবেশ করতে পারে? তাহলে এ হচ্ছে না, বিতেও সাবজেক্ট হয়েছে লাইট, এটাও হচ্ছে না, ডিতেও আমরা দেখতে পাচ্ছি লাইট সাবজেক্ট হয়েছে, এই জন্য এটা হচ্ছে না। তাহলে এখানে এন্টারিং দ্য রুম, রুমে যে প্রবেশ করবে আই ব্যক্তি, আমি রুমে প্রবেশ করতে পারি, এর আনসার হচ্ছে সি। ড্যাংলিং মডিফায়ারের নিয়মটা কি জানো? আরেকটু মনে করায় দেই। এই কমার আগ পর্যন্ত এই কাজটা যে করবে বা এখানে যার সম্পর্কে কথা বলা হচ্ছে, মেইন ক্লজে এসে সে সাবজেক্ট হবে। তাহলে এন্টারিং দ্য রুম, এই রুমে যে প্রবেশ করতেছে মেইন ক্লজে সে সাবজেক্ট হয়েছে। আই মানে আমি একজন ব্যক্তি রুমে প্রবেশ করতে পারে, এই জন্য আনসার হয়েছে সি। বাকি অপশনগুলোতে সাবজেক্ট হচ্ছে দ্য লাইট, সেটা হচ্ছে একটা বস্তু কখনো ওই রুমে প্রবেশ করতে পারে না। বুঝতে পারছেন? পরবর্তী কোশ্চেন। ওকে, তাহলে আমাদের এখানে কোশ্চেন ছিল হচ্ছে 15টা, 5টা হচ্ছে প্যাসেজের কোশ্চেন বা কম্প্রিহেনশন। তো প্যাসেজের কোশ্চেন আমরা যে বললাম, প্যাসেজের কোশ্চেনটা আপনারা সলভ করবেন, ঠিক আছে? তাহলে এবার আমরা চলে আসবো, এই যে আপনারা কমেন্ট করে করে একদম মাথা নষ্ট করে দিচ্ছেন সি ইউনিটের জন্য। কি এই যে এটা হলো সি ইউনিটের জন্য। তাহলে সি ইউনিটের জন্য আমরা একই, আসলে গ্রামাটিক্যাল টপিকে খুব বেশি পরিবর্তন নাই। তার আগে আমরা দেখি যে সি ইউনিটের কোশ্চেনগুলো আসলে কেমন হলো, গত বছর কেমন হয়েছে। গত বছরের কোশ্চেনটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে যে ইউ সি ইউনিট, গত বছরের কোশ্চেনটা দেখেন। গত বছরে প্যাসেজ থেকে হয়েছে 5টা, তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন হয়েছে 3টা। এই 3টার মধ্যে আচ্ছা কোনো কোশ্চেন কি বাদ পড়েছে নাকি? বুঝলাম তো একটা কোশ্চেন তো বাদ পড়ে যাওয়ার কথা মনে হচ্ছে। একটা কোশ্চেন কই গেল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, মেমোরাইজিং পার্টে আমরা 3টা কোশ্চেন পাচ্ছি। একটা হয়েছে অ্যানালজি থেকে, তারপরে হয়েছে একটা সাবস্টিটিউশন থেকে, সর্বশেষ কোশ্চেনটা হয়েছে ওয়ার্ড মিনিং থেকে বা সিনোনিম অ্যান্টোনিম যাই বলি না কেন।
এই 3টা টপিক থেকে 3টা প্রশ্ন হয়েছে। এরপরে আমরা দেখতেছি সি ইউনিটে টেক্সট থেকে কোনো প্রশ্ন হয়নি, তাই না? তার মানে সি ইউনিটে যারা শুধুমাত্র যারা সি ইউনিটে পরীক্ষা দিবেন তারা টেক্সট বই না পড়লেও চলবে। ওকে, এরপরে দেখেন আমরা লিটারেচার থেকে একটা প্রশ্ন ছিল, কিন্তু এটা আমাদের সে আসে নাই, কেন বুঝতে পারে নাই। সেটা হচ্ছে একটা লিটারেচার থেকে একটা প্রশ্ন ছিল, তবে এখানে লিটারেচার থেকে একাধিক প্রশ্ন হতে পারে। এখানে যে প্রশ্নটা ছিল সেটা হলো ইংরেজি সাহিত্যে প্রথম ডিকশনারি কে রচনা করেন? ইংরেজি সাহিত্যে প্রথম ডিকশনারি রচনা করেন হচ্ছে স্যামুয়েল জনসন। এরপর আর একটা মিসেলেনিয়াস টপিক থেকে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে আমেরিকানরা কোন স্টাইলে তারিখ লেখে? কারণ এটা হচ্ছে একটা জিকে টাইপের কোশ্চেন, এটা একটু ভিন্ন। আচ্ছা, ওকে, তাহলে গত বছর, আচ্ছা গ্রামার থেকে বাদ গেল, সরি আমি কি এত কম হচ্ছে কেন। এরপর আমরা দেখি গ্রামার থেকে কয়টা প্রশ্ন হয়েছে। গ্রামার থেকে প্রশ্ন হয়েছে 1 2 3 4 5, 5টা প্রশ্ন হয়েছে। কি কি? প্রথমত হচ্ছে ভয়েস, তারপরে হচ্ছে পিন পয়েন্ট এরর, তারপরে হচ্ছে কারেকশন থেকে একটা, তারপরে হয়েছে ট্রান্সফরমেশন অফ ওয়ার্ড, সর্বশেষ প্রশ্নটা হয়েছে ড্যাংলিং মডিফায়ার থেকে। এই 5টা টপিক থেকে 5 তাহলে 5 5 10 3 13 14 15, এই হচ্ছে মোটামুটি গত বছর 15টা টপিক থেকে প্রশ্ন হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা সি ইউনিটে কিন্তু গ্রামারকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে টেক্সটকে একদম গুরুত্ব দেওয়া হচ্ছে না, টেক্সট বই থেকে কোনো প্রশ্নই হয় নাই। আবার একই সাথে আপনার প্যাসেজ থেকে একই রকম 5টা, লিটারেচার থেকে এবং একটু মিসেলেনিয়াস টপিক থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, এটা মোটামুটি আপনারা একটু স্ক্রিনশট নিলে নিতে পারেন গত বছরের কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য। আমরা চলে যাব হচ্ছে তাহলে কোন কোন টপিককে শেষ মুহূর্তে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। এটা হচ্ছে গ্রামাটিক্যাল, এই টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, একটু অনেকটা একই রকম বি ইউনিটের সাথেও, ঠিক আছে? গ্রামার থেকে মোটামুটি বেসিকলি এই টপিকগুলো থেকেই প্রশ্ন এসে থাকে। এর সাথে ড্যাংলিং মডিফায়ারটাকে যুক্ত করেছি, ড্যাংলিং মডিফায়ারটা যেহেতু গত বছর এসেছে এটাও যুক্ত করে নিন, ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে? ওকে, তারপরে কি আছে? টেক্সট বুক পড়া লাগবে না সি ইউনিটের জন্য, ঠিক আছে? আপাতত সির জন্য না পড়লেও চলবে, শুধু বির জন্য পড়েন। তো বির জন্য যদি পড়াই থাকে আর সি ইউনিটে যদি চলেও আসে তাহলে আপনারা পেরে যাচ্ছেন, সমস্যা নাই। ওকে, এবার দেখেন আপনার ইসের ক্ষেত্রে মেমোরাইজিং পার্ট থেকে আসলে এখানে মানে লেস ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট করার কিছু নাই, সবই পড়তে হবে, তবে এই 3টাকে একটু বেশি আলাদাভাবে গুরুত্ব দিবেন, এগুলো পড়বেন, ঠিক আছে? সর্বশেষ কম্প্রিহেনশন কিন্তু 5 মার্কসের আসবেই। সো রকুনুজ্জামান ভাইয়ের ওই কম্প্রিহেনশনের ক্লাসটা ভালো করে করবেন এবং নিয়মিত আপাতত 2টা 3টা করে কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে থাকেন, তাহলে দেখবেন। আচ্ছা, আমরা সি ইউনিটের দিচ্ছি, সিইউ এর সাজেশন দিবেন না? এটা কি বললাম এতক্ষণ পর্যন্ত, কতবার বলেছি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা ক্লাস হবে, তো ওই ক্লাসে আমরা চট্টগ্রামেরটা দিব। এখন তো চট্টগ্রামেরটা হচ্ছে না ভাইয়া। ওকে, এখন লিটারেচার থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে, ওখানে আমরা একটা প্রশ্ন দেখতেছি, এর আগের বছরগুলোতে আমরা দেখেছি লিটারেচার থেকে একাধিক প্রশ্ন হয়,
মাঝে মাঝে 3টা 4টা প্রশ্নও হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের টেক্সট বইয়ে যতজন কবির কথা উল্লেখ আছে, টেক্সট বইয়ে দেখবেন কবি পরিচিতি আছে, কবি পরিচিতি, এইটুকু ভালো করে পড়তে হবে। ঢাবিতে এগুলো থেকে প্রশ্ন হয় না, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কবি পরিচিতি থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে এটা বেশ ভালো করে পড়বেন। তাহলে যতজন কবি আছে সবগুলোর কবি পরিচিতি এবং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা কোনগুলো, 2-3টা বা 4টা করে একটু পড়বেন। ওই কবির উপাধি কি, আমাদের টেক্সট বইয়ে যত আছে। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, গুরুত্বপূর্ণ লেখা, তারপর ওনার উপাধি কি বা কি বলা হয় এটা একটু জানতে হবে। এর বাইরে এই তথ্যগুলো হচ্ছে এই কবিদের, ওনারা হচ্ছেন ইংরেজি সাহিত্যের মোটামুটি সবচেয়ে বেশি প্রমিনেন্ট সাহিত্যিক। তো পাশাপাশি এনাদেরগুলো একটু বেসিক তথ্যগুলো খুব বেশি পড়া দরকার নাই। আপনি যে কোনো বড় ভাই বা বড় অপর কাছ থেকে একটা বই নেন, ওখানে দেখেন একটা সাহিত্য পাঠ আছে, লিটারেচারের পার্ট। লিটারেচারের পার্টে শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করেছেন, তার উপাধি কি কি, মোটা দাগে তার সবচেয়ে বিখ্যাত কাজগুলো কি কি। একই কথা চসারের ক্ষেত্রেও, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, মিল্টন, শেলি, বায়রন। মোটামুটি হালকা দেখেন, খুব চাপ নেওয়া দরকার নাই। এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন মাঝে মাঝে হয়, যদিও গত বছর একটা হয়েছে, এবছর একাধিকেও হতে পারে। বুঝছেন? হ্যাঁ, এটা মাস্টার বইও আছে, দেখবেন মাস্টার বইয়ে আছে, তারপরে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো বই, সব অধিকাংশ চাকরি টাইপের যত বই আছে সব বইগুলোতে এদের আপনি হালকা তথ্য পাবেন। ওকে, তো এটা আমাদের একই সাথে কিন্তু এটা কাজে লাগবে চিটাগং বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা কাজে লাগবে। চিটাগং বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, আমরা এই তো মোটামুটি আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দুইটা ইউনিটের আমরা সি এবং বি ইউনিটে কোন কোনগুলো আসে সেটা মোটামুটি বললাম। আচ্ছা, পিন পয়েন্ট এররটা একটু বুঝিয়ে বলবেন, প্যারাডক্স বলতেছে। পিন পয়েন্ট এররে আপনি ক্লাসটা আরেকটু ব্যাক যেয়ে আরেকবার দেখে নিয়েন। ঠিক আছে, বা ফোকাসের যত অনলাইন ক্লাস আছে সবগুলো অনলাইন ক্লাসে দেখবেন, বা সলভ ক্লাসে পিন পয়েন্ট এরর কিভাবে পড়তে হয় এখানে সলভ ক্লাসগুলোতে সলভ করা হয়েছে। তো ওখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। বুঝেছেন? সাস্টের ম্যাথ ক্লাস কবে হবে এটা জানিয়ে দিবে আপনাদেরকে, সমস্যা নাই স্যার। আমি পারবো কিনা, অবশ্যই আপনি পারবেন ইয়াসমিন আক্তার, পড়তে থাকেন, কোনো সমস্যা নাই, ফুল স্পিডে পড়েন। ঠিক আছে, আচ্ছা। টুইঙ্কেল ওয়ান্ডারল্যান্ড বলতে স্যার শুধু ওর কমেন্টই পড়েন কেন? আমি তো সবার কমেন্টই মোটামুটি পড়ার চেষ্টা করি। কম্প্রিহেনশন প্র্যাকটিসের জন্য কি শিটে লেখা করব নাকি কোয়েশ্চন ব্যাংক থেকে করব? শিটের গুলোও করেন, কোয়েশ্চেন ব্যাংক থেকেও করেন, সমস্যা নাই। কম্প্রিহেনশন কতটা গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগরের জন্য? আপনারা ক্লাস করেন না, নাহলে এই সমস্ত কোশ্চেন করারই কোনো কথা না। শুরুতেও বলেছি, মাঝখানেও কয়েকবার বলেছি, কম্প্রিহেনশন আসবেই, সি ইউনিটেও আসবে, বি ইউনিটে আসবে 5 মার্কসের। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতেছেন? 5 মার্কস যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ না মনে হয় তাহলে পড়া দরকার নাই। ওকে, কম্প্রিহেনশন 5 মার্কসের থাকবে। ঠিক আছে, ওকে। বি ইউনিটে লেখক পরিচিতি কি, লেখক পরিচিতি হবে না। বি ইউনিটে সাধারণত লিটারেচার থেকে প্রশ্ন কম হয়, সি ইউনিটে আসে। স্যার পিন পয়েন্ট এররটা একটু বুঝিয়ে দেন। এটা আমি কিভাবে বোঝাবো ভাইয়া? এটা কি এক ক্লাসের কথা? অনেকগুলো পিন পয়েন্ট এরর আছে, আপনি পড়েন, যে কোনো বই খুলেন আগে, ফোকাসের প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো দেখেন, সলভ ক্লাসগুলো পেয়ে যাবেন। আপনারা অনেক কিছু মনে করেন যে এক লাইনের কথা, এক লাইন বলে দিলে হয়ে গেল, ব্যাপারটা কি এরকম? ঢাবির সিলেবাস রিভিশন দিলে, তাহসিন রায়ান বলতে জগন্নাথের জন্য ঢাবির সিলেবাস রিভিশন দিলে এনাফ হবে? হ্যাঁ, ঢাবির সিলেবাসের কাছাকাছি, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের রিটেনই বেশি, ওখানে 72 মার্কসের পরীক্ষা হবে, তাই না? 72-এর মধ্যে 48 মার্কস রিটেন আর মাত্র 24 মার্কসের হচ্ছে আপনার এমসিকিউ। তো স্বাভাবিকভাবেই প্যাটার্নে কিছু পরিবর্তন আসবে। ঢাবিতে যেমন ইংলিশে কি এসেছে, শুধু একটা প্যারাগ্রাফ, একটা ব্যাখ্যা, সেন্টেন্স মেকিং। তো জগন্নাথে আরও অন্যান্য টপিক একাধিক থাকবে। ঠিক আছে, সেটা আমাদের নেক্সট ক্লাসে যেতে হবে, সেখানে ক্লিয়ার করবেন।
ওকে, ও আচ্ছা, আমি বারবার যেটা বলতেছি, আচ্ছা ভাই, ওরা কথা বলতে চায় কিনা দেখেন। যারা জুমে আছে তারা কথা বলতে চাইলে ওদের কথা বলার সুযোগ দেন, যারা কথা বলতে চান তারা হাত উঠাবেন। ঠিক আছে, যে কথাটা বারবার বলতেছি, হতাশ হওয়ার কোনো দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হলেও এখন যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে অন্য জায়গাতেও হবে না। কিন্তু দেখেন, আপনারা অনেকেই অনেক পড়াশোনা করছেন, মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছেন। তো আমি যেটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার পরে অর্ধেকের বেশি স্টুডেন্ট, মানে প্রায় 70% স্টুডেন্ট পড়ালেখা ছেড়ে দেয়, আর পড়তে চায় না, জাস্ট পরীক্ষা দেয়। কিন্তু এই যেই সমস্ত স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার পরে তার চান্স হোক অথবা না হোক, তারপরেও তারা মাটি কামড়ে ধরে, নাকি মাটি কামড়ানো দরকার নাই, দাঁত কামড়ে ধরে লেগে থাকে, এদের কিন্তু চান্স হয়ে যায়। সেটা ঢাবিতে না হলেও অন্যান্য যে কোনো জায়গাতে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমের দিকে সাবজেক্ট চলে আসে। তো আমি সবার কাছে অনুরোধ করব, যদি আপনি একদম নিশ্চিত না হন যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে স্যার আমার 200-300-র মধ্যে সিরিয়াল থাকবেই, তাহলে আপনি অন্যান্য সব পরীক্ষাগুলো অত্যন্ত চমৎকার করে দেন এবং সিরিয়াসলি দেন। কিসের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 500-র পরে যদি আসে, আপনার কিন্তু পছন্দের সাবজেক্ট নাও আসতে পারে। তো স্বাভাবিকভাবেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো দেন, তাহলে কি হবে, আপনি চয়েস করতে পারবেন যে ঢাবিতে এই সাবজেক্টে পড়বো নাকি আমি অন্য জায়গাতে অনেক ভালো সাবজেক্টে পড়বো, আপনার যেটা চয়েস। কিন্তু এখনই যদি আপনি কি করেন, হাল ছেড়ে দেন যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে, আমার আর পড়া দরকার নাই, তখন কিন্তু আপনার চয়েস করার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, একজন বলতে স্যার 39টা এমসিকিউ হয়েছে, ঢাবি থেকে আশা করা যায়? হ্যাঁ, যদি আপনি রিটেনে পাস করেন ইনশাল্লাহ সাবজেক্ট আসবে। ওকে, ওরা হাত উঠেছে কারা কারা ভাই? আচ্ছা, যদি কেউ কথা বলতে চান তাহলে হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করলে শুধুমাত্র আমি তাদেরকে কথা বলার সুযোগ দেব। কেউ এখনো পর্যন্ত হ্যান্ড রেজ করে নাই, তার মানে হচ্ছে আপনারা কেউ কথা বলতে চান না। স্যার, প্র্যাকটিস বুকের কাভার পেজের পরে লেখা আছে বিভিন্ন বিষয়ের মধ্যে মধ্যে কমন আসে, প্র্যাকটিস বুক থেকে 15 এর মধ্যে 15, 28টার মধ্যে 28টা। সত্যিই দেখেন এবার আসে কি আসে না, পরীক্ষাগুলো তো দেখেন। ঠিক আছে, সামনে তো পরীক্ষা আছেই, আপনি তো বুঝতেই পারবেন। ফোকাসের তো ওই যে লাইভ ক্লাসগুলোতে বা এগুলো তো দেখিয়েছে, ফোকাসের লেকচার শিট থেকে কমন আসে কি আসে না, এটা তো আপনারা বিইউপিতে পরীক্ষা দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন, এটা তো আপনারাই সাক্ষী, এটা আমরা কেন বলবো? আপনারা বলা উচিত না? এই যে প্যারাগ্রাফ, আমাদের জহির ভাই আপনাদের ফোকাসের সেন্ট্রাল পেজে যে সাজেশনটা দিয়েছিলেন, মাত্র 9টা প্যারাগ্রাফের তালিকা, একদম 1 নম্বরে যেটা রয়েছে সেটাই কিন্তু প্যারাগ্রাফ পরীক্ষায় এসেছে। আচ্ছা, তার মানে মোটামুটি কেউ হাত ওঠায় নাই, সম্ভবত কেউ কোনো কথা বলতে চাচ্ছে না। ঠিক আছে, তো মোটামুটি ফোকাসের সাথে থাকেন। সবগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য আলাদা আলাদা করে ফোকাস দিক নির্দেশনামূলক ক্লাস রাখবে। ঠিক আছে, তো এই জন্য হতাশ হওয়ার কোনো দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেমনই হোক না কেন, পূর্ণ উদ্যমে, এখন যেহেতু কোচিং নাই, সময় যাচ্ছে না, মোটামুটি প্রতিনিয়ত কমপক্ষে 10-12 ঘন্টা করে পড়তে থাকেন একটানা। আর এখন যেহেতু রিটেনের চাপ নাই, জগন্নাথ হয়ে গেলে তার অন্যান্য জায়গাতে রিটেনও নাই, রিটেন না হয় একটু পড়তে কষ্ট হয়। তো জগন্নাথ পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে তো শুধু এমসিকিউ, তো তখন শুধু এমসিকিউটা পড়তে থাকেন। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি, শেষ পর্যন্ত লেগে থাকেন, ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা, সবার জন্য অনেক দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভরাত্রি।